মাদার কেয়ার নামে আমাদের ধরেন যে আমরা নতুন একটা বিজনেস স্টার্ট করতেছি। তো এটা হচ্ছে যে একটা নতুন ফেসবুক পেজ, যেখানে প্রোডাক্ট হচ্ছে বেবি ফুড। ওকে, মানে ধরেন যে আপনার 6 মাস থেকে 3 বছরের যে বাচ্চা আছে তাদের জন্য যে খাবারগুলো অনেকে হোমমেড তৈরি করে। তো এটার জন্য তো এটা আমি কেন নিয়ে আসলাম যখন এটা হচ্ছে যে আমি যখন এই কি করে স্লাইড তৈরি করি তার কিছুদিন আগে আমার সঙ্গে একজনে কনসাল্ট করতেছিলেন, যে তার হচ্ছে যে এই সেম প্রোডাক্ট আর কি। ওই জন্য হচ্ছে এই উদাহরণটা নিয়ে আসা। তো এটা এখানে যে কোনো উদাহরণই হতে পারতো, কোনো সমস্যা নেই সব বিজনেসের ক্ষেত্রে। আর মানে আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করব সেম। ওকে, কারণ এগুলো হচ্ছে যে টপ লেভেলের কথাবার্তা। মানে টপ লেভেল বলতে কি মানে আপনার একেবারে ভিতরের কথাবার্তা। তো ভিতরের যে অ্যালগরিদম সেগুলো তো সবার জন্য সেম হবে, তাই না? তো আমরা যদি এইখানের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এটা যদি আপনি বুঝতে পারেন, আপনার বিজনেসের জন্য একেবারে হুবহু সেম কাজে লাগবে। ওকে, তো মাদার কেয়ার এটা হচ্ছে যে একটা নাম দিলাম, এটা কিন্তু ওনার ওইখানকার নাম না, আমি আসলে ওটা নামটা ভুলে গেছি। তো নাম যেটাই থাকুক না কেন আমরা এটা হচ্ছে নাম দিলাম মাদার কেয়ার। এটা হচ্ছে যে আমাদের একটা নতুন ফেসবুক পেজ, যেটার প্রোডাক্ট হচ্ছে আমাদের বেবি ফুড। ওকে, তো এখন যখন আমরা কি করি একটা ফেসবুক পেজ খুলি নতুন, আমাদের ধরেন যে আজকে আমরা নতুন একটা ফেসবুক পেজ খুললাম। এখন ফেসবুক পেজ খোলার পর আমরা প্রথমত কি করি, ফেসবুক পেজটাকে সাজাই। ফেসবুক পেজে হচ্ছে যে একটা কভার ফটো দেই, ফেসবুক পেজে একটা প্রোফাইল ফটো দেই, আমাদের হচ্ছে অ্যাড্রেস দেই, আমাদের হচ্ছে যে ইমেল, ফোন নাম্বার, আরও যেগুলো দরকার সেগুলো দেই, এবং আরও হচ্ছে যে পোস্ট করা থাকলে পোস্ট করি। এই হচ্ছে যে একেবারে বেসিক কাজ। এবং এর পরে আমাদের যে ক্রাইসিসটা হচ্ছে যে আমাদের সামনে ধরা পড়া, সেটা হলো যে আমাদের ফলোয়ারও নাই, লাইকও নাই। যেহেতু নতুন পেজ, এখানে আমাদের তেমন কি আমাদের একদম জিরো ফলোয়ার এবং হচ্ছে যে জিরো লাইক। এটা খুবই কমন জিনিস এবং এটা কোনো আসলে মেইনলি কোনো প্রবলেম না। কিন্তু যখন আমরা বিজনেস শুরু করতে যাচ্ছি তখন তো আসলে আমাদের কি করতে হবে, কিছু ফলোয়ার লাগবে, কিছু লাইকও লাগবে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা আসলে প্রবলেম। ওকে, কিন্তু এটা যেহেতু নতুন পেজ সেই দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রবলেম না, বরং এখন এটাকে আমাদেরকে সলভ করতে হবে। ওকে, তো এখন আমাদের যে পেজের যে লাইক ফলোয়ার তো একেবারে জিরো, এখন এটার আমরা সমাধান কিভাবে করব? সমাধান করার কয়েকটা পদ্ধতি হতে পারে, যেমন সবাইকে ইনভাইট করতে পারি। আমার যারা হচ্ছে যে ফ্রেন্ড লিস্টে আছে তাদের সবাইকে আমি ইনভাইট করতে পারি, বা হচ্ছে যে আমি হচ্ছে যে অনেকেই মেসেঞ্জারে পাঠাতে পারি ইত্যাদি। তারপরে হচ্ছে যে লাইক কিনতে পারি, এই যে লাইক ফর লাইক বা অন্যান্য বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলো থেকে আমরা হচ্ছে লাইক কিনতে পারি। অথবা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে স্প্যামিং করতে পারি, যে ভাই হ্যাঁ, আমার হচ্ছে যে নতুন আর আমি বিজনেস শুরু করছি মাদার কেয়ার, এখানে হচ্ছে যে আমরা শিশুদের খাদ্য নিয়ে কাজ করি, এবং আপনি এখানে কি করেন, আপনার হচ্ছে যে আমাদের পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকুন, এবং সবের ভাগীদারি হন, মানুষের সেবায় কাজ করুন ইত্যাদি। মানে সরি, মোট কথা হচ্ছে যে অনেকেই আমরা যে স্প্যামিংটা ইদানিং একটু হয়তোবা কমে আসছে, কিন্তু আগে আমরা কিন্তু এই কাজগুলো করতাম, বিশেষ করে সবাইকে ইনভাইটও করতাম, এবং হচ্ছে ইনভাইট এখনও অনেকেই করে। ইনভাইট করা আসলে ঠিক না, আমিও করেছি অনেক, কিন্তু এখন আর করি না। এখন করি না বলতে অনেক দিন যাবত করি না। ইনভাইট করাটা আসলে সবাই মানে আপনার কাছ থেকে একটা পেজের লাইক করার জন্য ইনভাইটেশন পাওয়াটা সবাই পছন্দ করে না। ওকে, এই জন্য ইনভাইট আসলে করা উচিত না, এবং কেন করা উচিত না সেটার আরও কারণ আছে, সেটা নিয়ে হয়তোবা আমরা আলোচনা করব। সে বিষয়টা মৌলিক সে বিষয়ে আলোচনা চলে আসবে। ওকে, মৌলিকভাবে। তো যাই হোক, সেজন্য এখানে আর বললাম না। তো এই যে যে পয়েন্টগুলো আমরা এখানে বললাম, এইগুলোর কোনোটাই আসলে কি না আমাদের এক্সাক্ট সমাধান না। কারণ আপনি যদি কি করেন, ইনভাইট করেন, আপনার সর্বোচ্চ ফ্রেন্ড আছে 5,000, তো 5,000 ফ্রেন্ডকে আপনি ইনভাইট করলে হয়তোবা 50 জন হয়তোবা লাইক দেয় না। যদি আপনি একান্ত খুব বড় কেউ না হয়ে থাকেন, বা হচ্ছে যে সারাক্ষণ সবার সাথে খুব বেশি কানেক্টেড না হয়ে থাকেন, যারা হচ্ছে যে আপনার হয়তো বা অন্তত চক্ষু লজ্জা হইলেও আপনাকে কি দিবে, লাইক দিবে, এরকম যদি আপনার পুরো সার্কেলটা এরকম না হয়ে থাকে, তাহলে আপনি মনে হয় না 50-60টার বেশি লাইক পাবেন। তাহলে প্রথম কথা। এরপর হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে লাইক কেনা, এটা তো সম্পূর্ণরূপে ফেক এবং এটা কেনা উচিত না। বা এরপর হচ্ছে যে স্প্যামিং করার তো কোনো সুযোগই নেই, এটা তো স্প্যামিংই। ওকে, তাহলে এখন ফর্মাল বা সমাধান কি?
সমাধান হচ্ছে দ্য স্মার্ট অ্যান্ড শর্টেস্ট সলিউশন ইজ লাইক ক্যাম্পেইন। ওকে, যেটা ফেসবুক নিজেই প্রোভাইড করে। এটার জন্য আপনার হচ্ছে যে অন্য কোথাও যেতে হবে না, ফেসবুক নিজেই আপনাকে কি করে, আপনি যখন হচ্ছে যে পেজ একটা খুলবেন বা স্বাভাবিকভাবে আপনি যখন নতুন পেজ খুলেন তখন ফেসবুক অনেক সময় এটা কি করে, নিজেই প্রমোট করে যে আপনি কি করেন, লাইক ক্যাম্পেইন রান করেন, আপনার পেজে তো ফলোয়ার জিরো বা হচ্ছে যে লাইক জিরো, এই জন্য আপনি লাইক ক্যাম্পেইন রান করেন, এটা ফেসবুক নিজেই কি করে, সাজেস্ট করে। তো এই জন্য আমাদেরও মনে করেন বর্তমান যে আমাদের বিজনেস আছে মাদার কেয়ার, এটার জন্য আমাদের এখন আমরা সমাধান হিসেবে নিলাম কি, লাইক ক্যাম্পেইন। ফেসবুকের যে লাইক ক্যাম্পেইন আছে, এঙ্গেজমেন্টের ভিতরে যে ক্যাম্পেইনটা থাকে লাইক ক্যাম্পেইন, সেটা। ওকে, তো মনে করেন আমরা হচ্ছে যে কি করলাম, $10 $100 বা যে কোনো পরিমাণ আমরা হচ্ছে অ্যাড রান করলাম লাইক ক্যাম্পেইনের জন্য, এবং অ্যাড রান করার পরে আমাদের বর্তমান ফলোয়ার হচ্ছে 10,000 এবং হচ্ছে লাইক হচ্ছে 10,000। ওকে, মানে মেডলি মূলত দুটাই সেম জিনিস। মোট কথা হচ্ছে আমাদের লাইক ফলোয়ার এখন 10,000। এটা আপনি হয়তো বা কী করতে পারেন, $100 দিয়ে আনতে পারেন, $50 দিয়ে আনতে পারেন। কিভাবে আনতে পারেন এবং কিভাবে আনা উচিত বা কী, সেটা নিয়ে আমরা আলোচনা করব আস্তে আস্তে। কিন্তু মোট কথা হচ্ছে যে আমাদের বর্তমান আমরা যে শর্টেস্ট যে সলিউশনটা নিয়েছিলাম ফেসবুকের কাছ থেকে, সেটা হলো যে লাইক ক্যাম্পেইন রান করা, এবং লাইক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মোটামুটি এখন 10,000 ফলোয়ারের একটা ফ্যামিলি অলরেডি। বলতে পারেন এটা আমি 5 দিনেও আনতে পারি, 10 দিনেও আনতে পারি, খুব বেশি দিন লাগার কথা না। এক সপ্তাহে মোটামুটি 10,000 লাইক ফলোয়ার নিয়ে আসা পসিবল, বা কম সময় আনা পসিবল, এটা আপনার উপর নির্ভর করে। ওকে, এখন দ্য বিগ কোশ্চেন, বিগ কোশ্চেনটা কি? বিগ কোশ্চেনটা হচ্ছে এই ফলোয়ার কারা? ওকে, এই যে আমরা কি করলাম, 10,000 ফলোয়ার নিয়ে আসলাম, মনে করেন আমরা $100 খরচ করেছি, $1 ধরেন 100, তো সেই হিসাবে আমাদের $100 আমাদের হচ্ছে 10,000 ফলোয়ার। তো 10,000 ফলোয়ার যে আনলাম, এই 10,000 ফলোয়ার যারা আসছে আমাদের পেজে, মাদার কেয়ারে যারা লাইক দিয়েছে, মাদার কেয়ারকে যারা ফলো করেছে, এ লোকগুলো কারা? এখন বলতে পারেন যে ভাই এত বড় কারা হবে, এটা তো খুবই সিম্পল জিনিস, এটা নিয়ে এত বিগ কোশ্চেনের কি আছে, তাই না? বিগ কোশ্চেন আর কি আছে সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো, দেখবেন যে এখানে আসলে বিগ কোশ্চেন। এবং এখানে আমি একটা জিনিস আসলে এখানে বলি, সেটা হলো যে আমরা যদিও এখানে কি আছে, মানে বলতে পারেন যে ভাই লাইক ক্যাম্পেইন নিয়ে আপনি এখানে কি কথা বলতেছেন। আমি আপনাকে লাইক ক্যাম্পেইনের ভিতরে দেখিয়ে দেব যে আপনার যে $10 আপনি খরচ করেন, $20 খরচ করেন, এইটা কিন্তু আপনার এই মানে $10-20 খরচ করার পরেও যে আপনি কি পান না, আপনার হচ্ছে যে সেল পান না, আপনি কনভার্সন পান না, এটার একটা ওয়ান অফ দ্য বলতে পারেন বিগেস্ট রিজন হতে পারে হচ্ছে যে একটা আপনার এই লাইক ক্যাম্পেইন। এটা কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। ওকে, এবং হচ্ছে যে শুধু সেটা না, আপনার হচ্ছে যে আপনি যদি এভাবে লাইক ক্যাম্পেইন রান করেন, সেটা কিন্তু আপনার একটা লায়াবিলিটিতেও পরিণত হতে পারে। তো সেটা কিভাবে হতে পারে এবং কেন করা উচিত না, সেটা নিয়ে আমরা হচ্ছে যে আলোচনা করব। ওকে, সেটা আমাদের হচ্ছে যে আস্তে আস্তে আলোচনায় চলে আসবে। আচ্ছা, আর একটা জিনিস হলো যে এই যে আমাদের এখানে যে স্লাইডটা আমি দিব, এখানে স্লাইড আছে অনেক, 250-এর উপরে হয়তো বা স্লাইড হবে। এই স্লাইডগুলো কিন্তু আমাদের কমিউনিটিতে আপনি পাবেন। ওকে, এই কমিউনিটিতে আপনি হচ্ছে যে এই কমিউনিটিটা আসলে ফ্রি, আমাদের কমিউনিটিটা ফ্রি, কিন্তু ফ্রি হলো উন্মুক্ত না। ওকে, এখন বলতে পারেন ভাই ফ্রি আবার উন্মুক্ত না, এটা আবার কেমন? আচ্ছা, এটা হলো যে আমাদের যারা হচ্ছে যে যারা ইবুক রিডার বা হচ্ছে যে আমাদের কোনো কোর্সের মেম্বার, এমনকি আমার যে এজেন্সি আছে, আমাদের এই এজেন্সির যারা হচ্ছে যে ক্লায়েন্ট, তাদের জন্য এটা মূলত ফ্রি। তো আপনি যদি আমাদের যে কমিউনিটি আছে এই কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে আইদার আপনাকে হচ্ছে আমাদের ইবুক রিডার হতে হবে, অথবা হচ্ছে যে আপনাকে আমাদের কোনো কোর্সের মেম্বার হতে হবে, অথবা আমাদের এজেন্সির ক্লায়েন্ট হতে হবে। ওকে, মানে আপনি যদি এইগুলোর যে কোনো একটা আপনি হন, তাহলেই কিন্তু আপনি হচ্ছে যে আমাদের যে কমিউনিটি আছে এই কমিউনিটির অ্যাক্সেসটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এখন কথা হলো যে ভাই এটা উন্মুক্ত কেন রাখলেন না? আসলে উন্মুক্ত কমিউনিটি থাকলে এখানে অনেক পরিমাণে লোকজন, মানে অপ্রয়োজনীয় লোকজন আসলে জমা হয়ে যায়। তো আমরা চাই না যে আমাদের কমিউনিটিতে অপ্রয়োজনীয় লোকজন জমা হয়ে যাক। আমরা চাই যারা এখানে থাকবে তাদেরকে আমরা প্রপার লার্নিং দেবো, নিয়মিত লার্নিং দেবো, এবং আমাদের এখানে ফিউচার প্রুফ লার্নিং আসবে। ওকে, আমি নিয়মিত এখানে
হচ্ছে যে বলতে পারেন ইন্টারন্যাশনাল যে লার্নিংগুলো আছে সেগুলো আমি আস্তে আস্তে এখানে আস্তে আস্তে হচ্ছে যে দিতে থাকবো ইনশাল্লাহ। তো এই জন্য আপনার এইখানে একটা কি বলেন একেবারে উন্মুক্ত করে দেব এবং সবাই শুধু একবার জয়েন করে ফেলবে আর তার এখানে আর কোনো খবরাখবর নেই, এই ধরনের লোকজনকে আসলে আমরা আমাদের কমিউনিটিতে চাই না। এই জন্য আমরা একেবারে স্পেসিফিক যাব, যারা হচ্ছে যে আমাদের ইবুক রিডার, যারা আমাদের কোর্স মেম্বার ইত্যাদি, তারাই শুধুমাত্র আমাদের কমিউনিটির অ্যাক্সেস পাবে। এবং যাদের কাছে কমিউনিটি অ্যাক্সেস আছে তারা কিন্তু এই স্লাইড এবং পরবর্তীতে আমাদের আরও যত মাস্টার ক্লাস আসবে সব মাস্টার ক্লাসের স্লাইড কিন্তু আমাদের কমিউনিটিতে আমি আপলোড করে দেব। ওকে, এবং আমাদের এখন পর্যন্ত অফিসিয়াল কমিউনিটি শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। ওকে, এছাড়া আমাদের কোনো ফেসবুক বা অন্য কোথাও কোনো আপনার হচ্ছে যে কমিউনিটি নাই, এবং সেটা যদি পরবর্তীতে কখনো হয় সেটা পরবর্তীতে জানাবো, কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কমিউনিটি শুধুমাত্র একটাই। এই জন্য যদি অন্য কোথাও কেউ এগুলোকে মনে করেন আপলোড করছে বা ইত্যাদি, তাহলে বুঝবেন যে সেগুলো আসলে আমি করি নাই এবং ফেক, যতক্ষণ পর্যন্ত না আমি অন্য কোথাও কোনো কমিউনিটির ঘোষণা দিচ্ছি আর কি। ওকে, তো যাই হোক, এটা একটা ছোট ঘোষণা ছিল। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের যে ফলোয়ার, এই ফলোয়ারটা আসলে কারা, এই ফলোয়াররা আসলে কারা? এই ফলোয়ার, দেখেন এই ফলোয়ার যারা আমরা আনলাম 10,000, এই ফলোয়ারদেরকে কি আসলে আপনি চেনেন? মনে করেন যে মাদার কেয়ার বিজনেসটা আপনার, আপনি কি তাদেরকে চেনেন? অথবা মনে করেন তারা কি আপনাকে চেনে? যারা এই যে 10,000 লোক আমাদের পেজে এখন আছে, এই 10,000 লোককে আমাকে চেনে? এই 10,000 লোককে আমি চিনি? আসলে আমি কিন্তু তাদেরকে চিনি এমনকি। আচ্ছা, এরপর হচ্ছে তারা কি আপনার পুরনো কোনো কাস্টমার? উত্তর হচ্ছে যে না, তাদেরকে আপনি চেনেন না, আমিও চিনি না, তারাও আমাকে চেনে না, আমিও তাদেরকে চিনি না, তারা আমার কোনো পুরনো কাস্টমারও না, কোনো কিছুই না। আচ্ছা, এখানে একটা জিনিস হলো যে তাদেরকে আপনি চেনেন, এখানে আপনি বলতে কিন্তু আপনি না, বরং আপনার বিজনেস। তারা কি আপনার বিজনেসকে চিনে? তারা কি মাদার কেয়ারকে চিনে? আপনি এই ব্যক্তি আপনাকে হয়তো বা নাও চিনতে পারে, আপনি বলতে পারেন যে ভাই আমাকে কে চিনবে, আমি তো ভাই পর্দার আড়ালে থাকি। এখানে আসলে আপনি বলতে কি আপনার বিজনেসকে কি তারা চেনে আসলে? মানে বলতে পারেন যে লাইক করার সময় তো দেখছে, ওইটা না। কিন্তু তারা যখন লাইক করছে, তারা কি এইটা দেখেই লাইক করছে যে ও এই জিনিসটা তো, মনে করেন আপনার হচ্ছে যে ধরেন দারাজ, আপনার কাছে হয়তো বা দারাজের লাইক ক্যাম্পেইন গেছে, তখন আপনি কিন্তু হয়তো বা ইন্টেনশনালি দিতে পারেন যে ও দারাজের এটা, তাহলে আমি এটা লাইক দিয়ে রাখি, যদি দারাজে কোনো অফার টফার আছে তাহলে দেখব। এটা কিন্তু আলাদা কথা। কিন্তু আমরা যে কি করছি, লাইক ক্যাম্পেইনটা রান করছি, এই লাইক ক্যাম্পেইনটা কিন্তু আমাদের এই পেজটাই সম্পূর্ণ নতুন। এই পেজ কিন্তু আগে কোথাও এই নামে ছিল না, বা এইখানে আমরা কি করব না করব এগুলো সম্পর্কে মানুষ জানেও না, কোনো কিছুই না। ওকে, তো এই জন্য তারা আমাদের পুরনো কাস্টমারও না, কোনো কিছুই না। তাহলে তারা কারা? তারা আসলে সাধারণ ইউজার, এতক্ষণ আপনি যেটা চিন্তা করতেছিলেন তাই। ওকে, তারা ফেসবুকের আমার আপনার মতোই ইউজার, আর কেউ না। কিন্তু তাদেরকে আমরা জাস্ট চিনি না, বা তারা আমাদেরকেও চেনে না। এই এতটুকুই পার্থক্য। আরও পার্থক্য আছে। কি পার্থক্য? দেখেন, তারা হচ্ছে যে এমন একটা শ্রেণী যারা লাইক করতে পছন্দ করে। মানে মানে হচ্ছে ফেসবুকে যত ধরনের কি আছে আপনার হচ্ছে যে অ্যাড দেওয়া যায় যতভাবে, আপনার সেলস ক্যাম্পেইন বলেন, লাইক ক্যাম্পেইন বলেন, বা হচ্ছে যে মেসেজ ক্যাম্পেইন বলেন, যত বা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন বলেন, প্রত্যেকটা ক্যাম্পেইন বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা সেল বা ইত্যাদি যেগুলো বলেন না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য ফেসবুকের কাছে নির্দিষ্ট সেগমেন্টের কিছু লোক থাকে, যে যখন কেউ হচ্ছে যে পেজ লাইকের ক্যাম্পেইন চালায়, তখন ফেসবুক এমন কিছু লোকের কাছে হচ্ছে যে আপনার এই অ্যাডটাকে প্লেস করে, যারা কিনা লাইক করতে পছন্দ করে। লাইক করতে পছন্দ করে বলতে, যারা হচ্ছে যে আপনার কোনো পেজ দেখলে সে পেজে লাইক করে। যেমন আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি কিন্তু কখনোই কোনো ফেসবুক পেজে কী করি না, লাইক করি না। শুধু ফেসবুক পেজে না, আমি কোনো হচ্ছে যে পোস্টেও লাইক করি না, কোনো রিয়াকশন দিই না, কোনো কমেন্ট করি না, শেয়ার করি না, কোনো কিছুই করি না, আমি শুধু স্ক্রল করি। খুবই রেয়ার, আমার কমেন্ট করা খুবই রেয়ার। একেবারে যদি প্রয়োজন না হয়, যেমন কিছু কিছু অ্যাডে যদি আমার প্রয়োজন হয় তাহলে হয়তো বা আমি করি,
আর হচ্ছে যে রিয়াকশন তো তেমন একটা দেই না, একেবারে রেয়ার, হয়তো বা বছরে 2-4টা। তো এটা কিন্তু একটা শ্রেণী, এটা যে শুধু আমি একা করি তা কিন্তু না, এরকম কিন্তু একটা শ্রেণী আছে যারা কি করে না, কোনো রিয়াকশন দেয় না। আবার একটা শ্রেণী আছে যারা শুধু স্ক্রল করবে, কোনো পড়াপড়ি নেই, কোনো দেখা দেখি নেই, তারা শুধু হচ্ছে যে পোস্টে লাইক দেবে। আবার এক প্রকার লোক আছে যারা শুধু দেখবেন যে কমেন্ট করবে, মানে আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, অসাধারণ, চমৎকার, ফ্যান্টাস্টিক, গুড, ভেরি গুড, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে মনে করেন কমেন্টগুলো, এই কমেন্টগুলো যারা করে তারা দেখবেন যে ম্যাক্সিমাম তারা মানে একটা কিছু দেখলে শুধু কমেন্ট করে দেয়। এখানে তাদের আসলে কোনো কি না ইন্টেনশন নেই যে ওই পেজটা থেকে, সরি, ওই পোস্টের ভিতরে তারা হয়তো বা খুব ভালো কিছু দেখছে বা ইত্যাদি, এরকম কোনো কিছু কিন্তু না। তাদের কাজই হলো কি করা, আপনার হচ্ছে কমেন্ট করা, মানে তারা কমেন্ট করতে পছন্দ করে, বাস কথা এটাই। তো আবার এরকমভাবে কিছু লোক আছে যারা কিনা পেজে লাইক করে, তো এটাও একটা শ্রেণী যারা কিনা পেজে লাইক করে। তো এই শ্রেণী যারা আছে তাদের কাছে হচ্ছে যে ফেসবুক আপনার আমার এই লাইক ক্যাম্পেইনের যে একটা আছে সেটা প্লেস করে। ওকে, তো সেটাই এখানে বলা হয়েছে যে যারা ফেসবুকের নির্দিষ্ট একটা শ্রেণী, যে শ্রেণী হচ্ছে যে ফেসবুকের লাইক পেজকে লাইক করতে পছন্দ করে, তাদের কাছে ফেসবুক যেহেতু এটা প্লেস করে, তো তারা হচ্ছে যে ওই ক্যাটাগরির লোক যারা এই পেজকে লাইক করতে পছন্দ করে। এরপরে দ্বিতীয় ইয়ে হলো যে তারা আসলে ক্রেতা হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, ক্রেতা হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা কেন? এটার হচ্ছে যে মেইন দুইটা কারণ। একটা হচ্ছে যে ফেসবুকে যারা মূলত লাইক করে বা ইয়া করে, তাদের ক্ষেত্রে অনেকেই হয়তো বা কী করে না, আপনার হচ্ছে যে তারা কিন্তু আপনার হাই কোয়ালিটি কি না, বায়ার না, অর্থাৎ তারা নিয়মিত করে না, আপনার হচ্ছে যে তা সেলসের যে কি আছে সেগমেন্ট আছে, অর্থাৎ কনভার্সনের যে সেগমেন্ট আছে, এই সেগমেন্ট আর এই সেগমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ফেসবুকের কাছে এরকম একটা সেগমেন্টও আছে, যেই সেগমেন্টে মনে করেন আপনার হচ্ছে, মনে করেন যে ফেসবুকের কাছে এরকম একটা সেগমেন্ট আছে। তো এই সেগমেন্টটা হচ্ছে যে কী করে, যারা এটা হচ্ছে লাইক, আর হচ্ছে যে মনে করেন আর একটা সেগমেন্ট আছে যারা হচ্ছে যে, সরি, এটা হবে বাই। ওকে, তো এইরকম দুইটা সেগমেন্ট আছে। তো এই যে দুইটা সেগমেন্ট, স্যার, এটা হবে লাইক। তো যারা এই লাইকে আছে আর এই যারা বাইতে আছে, এই বাইতে যারা আছে তারা হচ্ছে যে মূলত এই কনভার্সন বা ক্রেতা হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা এই লাইকে আছে তারা কিন্তু কি না, মানে কনভার্ট হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে কম। ওকে, এইটাই হচ্ছে মূলত এখানে বোঝানোর উদ্দেশ্য। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো যে তারা লাইক করছে, ভালো কথা, কিন্তু আমরা একটু আগে যেটা দেখে আসলাম যে তারা আসলে আপনাকেও চেনে না, আমাকেও চেনে না, বা আমাদের এই বিজনেসকে জানে না, বা মাদার কেয়ারে যে আসলে কি বিক্রি হয় বা কেন বিক্রি হয় বা ইত্যাদি, এটা কিন্তু তারা জানে না। তো যারা যেহেতু জানে না বা তারা না জেনে যেহেতু লাইক করছে, তো তাদের কিন্তু এই আমাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা খুবই কম। ওকে, যদি আপনি জানতেন, যেমন আমি একটু আগে কথা বললাম যে দারাজ, আমি হয়তো বা দারাজকে লাইক দিয়েছি এই কারণে যে দারাজ থেকে কোনো অফার টফার আসলে বা দারাজে কোনো প্রোডাক্ট দেখাইলে আমি তখন কিনবো, তখন কিন্তু একটা ভিন্ন কথা। কিন্তু যারা হচ্ছে মাদার কেয়ারে লাইক করছে, তারা কিন্তু এই ইন্টেনশন থেকে করে নাই যে মাদার কেয়ার আসলে কি বিক্রি করা হয় বা কি দেখি, তাই দেখে তারপরে হচ্ছে যে আমি কিনি, সরি, লাইক দেই। এই জন্য কিন্তু তারা লাইক দেয় না, তারা জাস্ট তাদের অভ্যাস হলো লাইক দেওয়া, এই জন্য লাইক দিছে। তারা এই জন্য লাইক দেয় নাই যে তারা হচ্ছে যে আপনার ক্রেতা, এই জন্য লাইক দেয় নাই। তো এই জন্য এই যে আমাদের 10,000 ফলোয়ার আছে, তারা কিন্তু আমাদের ক্রেতা হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, এই কথাটা এখানে মূলত বোঝানোর উদ্দেশ্য। ওকে, আচ্ছা, এই যে এক্স্যাক্টলি এই কথাটা আমি এতক্ষণ বলতেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে তারা আপনার পণ্য বা সেবার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। অর্থাৎ তারা যেহেতু আপনার সম্পর্কে জানে না, আমার সম্পর্কে জানে না, আমাদের মাদার কেয়ার সম্পর্কে জানে না, এই জন্য তারা আমাদের এই প্রোডাক্ট বা এই পণ্য বা এই সেবা বা যাই বলে না কেন, আমাদের যে সেবা আমরা যেটা দিচ্ছি, আমরা যে প্রোডাক্টটা সেল করতেছি,
এটা ক্ষেত্রে তারা কিন্তু অপ্রাসঙ্গিক, আর যেহেতু তারা অপ্রাসঙ্গিক এই কারণে কিন্তু তারা আমাদের কি হওয়ার মানে ক্রেতা হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন বলতে পারেন যে ভাই ক্রেতা হওয়ার সম্ভাবনা যদি কম থাকে তাহলে সমস্যা কোথায়? তারা ক্রেতা হওয়ার সম্ভাবনা কম, তাতে সমস্যা কি? তাই না? তার আমার তো ভাই 10,000 লাইক দরকার ছিল, 10,000 লাইক চলে আসছে, আপনারা তো মাথা ব্যথা কিসের? তাই না? আমাদের 10,000 লাইক দরকার ছিল, আমাদের 10,000 লাইকও চলে আসছে। এখন তারা আমার ক্রেতা হোক বা না হোক, আমি তো ভাই অ্যাড ক্যাম্পেইন তো চালাবোই, মানে সেলস ক্যাম্পেইন তো চালাবোই, তখন গিয়ে আমি দেখবো যে আমার সেল আসে কিনা। তো আমার হচ্ছে তখন মাথা ব্যথা। আমি তো লাইক ক্যাম্পেইন রান করছি শুধুমাত্র লাইক আনার জন্য, শুধুমাত্র ফলোয়ার আনার জন্য, শুধুমাত্র আমাদের পেজে যদি কেউ আসে তখন যেন কেউ না দেখে যে আমাদের এখানে 0 ফলোয়ার বা হচ্ছে কম ফলোয়ার, এরকমটা যেন না দেখে। এই জন্য হচ্ছে যে আমরা কি করছি, লাইক ক্যাম্পেইনটা রান করছি, এবং সেটা তো আমাদের সমস্যা তো সমাধান হয়েই গেছে। এখন সেই অডিয়েন্স নিয়ে বা সেই ফলোয়ার নিয়ে এত মাতামাতি করার তো কিছু নেই। আসলে দেখেন, আমরা মাতামাতি আসলে করার কিছু আছে না নাই সেটা আমরা দেখার জন্য, সেটা বোঝার জন্য আমাদেরকে একটা কি করতে হবে, ক্যাম্পেইন রান করতে হবে। আর আমাদের যেহেতু কোনো অডিয়েন্স নাই, এজন্য টার্গেট হবে ব্রড, অর্থাৎ আমাদের এখনও যেহেতু কোনো কি নাই, আপনার কাস্টম অডিয়েন্স নাই বা হচ্ছে যে আমাদের লোকালাইক অডিয়েন্স নাই, কোনো কিছুই নাই, আমরা কেবলমাত্র বিজনেসটা শুরু করছি। তো যেহেতু কেবলমাত্র বিজনেসটা শুরু করছি, এই জন্য আমাদের টার্গেটটা করতে হবে ব্রড। ওকে, এখন কথা হলো যে যখন আমরা কি করতেছি, আমাদের এই অ্যাডটা আমরা রান করতেছি, সেটা যে কোনো ধরনের অ্যাড হতে পারে। সেটা হতে পারে আপনার অ্যাওয়ারনেস অ্যাড, সেটা হতে পারে সেলস অ্যাড, সেটা হতে পারে এঙ্গেজমেন্ট অ্যাড, সেটা হতে পারে লিড অ্যাড, এভরিথিং, যে কোনো অ্যাডই হোক না কেন সেটা হোক। কিন্তু সেটার ক্ষেত্রে যখন আপনি অ্যাড রান করবো, অ্যাড রান করার পরে কি হবে সেটা এখানে বলা হলো যে ফেসবুক যখন আপনার অ্যাড প্রথম রান করা হয় তখন ফেসবুক কি করে, আপনার পেজের সাথে বা আমার পেজের সাথে যারা হচ্ছে সম্পৃক্ত তাদের কাছে তার অ্যাডটা আগে দেখায়, তাদের কাছে অ্যাডটা আগে দেখায়। অর্থাৎ আচ্ছা, এখানে যেটা বলা আছে যে যদি কোনো নির্দিষ্ট টার্গেট সেট করা না হয়, তো যেহেতু এখন পর্যন্ত আমাদের কোনো অডিয়েন্স নাই এবং আমাদের হচ্ছে যে টার্গেট হচ্ছে ব্রড, আমাদের কোনো লোকালাইক অডিয়েন্স নাই, আমাদের কোনো কাস্টম অডিয়েন্স নাই, এই কারণে আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো কি নাই, এই যে নির্দিষ্ট কোনো টার্গেট সেট করার কথা বলা হচ্ছে, আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট টার্গেট আমরা সেট করি নাই। ওকে, তো এই জন্য আমাদের ফেসবুকের অ্যালগোরিদম হলো এটা, যে যখন কিনা আপনি যে কোনো অ্যাড দিবেন, সেই অ্যাডে যদি আপনি কোনো কাস্টম বা নির্দিষ্ট অডিয়েন্স আপনি ফেসবুককে ধরিয়ে না দেন, তাহলে ফেসবুক কি করবে, প্রথমেই আপনার পেজের সাথে যারা সম্পৃক্ত, আপনার পেজের সাথে যারা কানেক্টেড, তাদেরকে ফেসবুক আগে দেখাবে। কারণ ফেসবুক ধরে নেয় যে এই লোকগুলো যেহেতু এই পেজের সাথে কানেক্টেড, তার মানে তারা হচ্ছে সবচেয়ে বেশি আগ্রহী। মানে মাদার কেয়ার যে আমাদের যে পেজ, এই পেজে তো আমরা মনে করি আমাদের প্রোডাক্ট হচ্ছে বেবি ফুড, তো শিশুদের খাবার। তো শিশুদের খাবারের জন্য আমরা হচ্ছে যখন অ্যাড রান করব, অ্যাড রান করলে ফেসবুক ধরে নেবে সর্বপ্রথম যে এই পেজে যে 10,000 ফলোয়ার আছে, এই 10,000 ফলোয়ারই হচ্ছে যে আমার সবচেয়ে হচ্ছে যে কী বলে ইন্টারেস্টেড আপনার কি অডিয়েন্স, বা তাদেরকে আমি মূলত দিব, একটা দেখাবো, সেটাই আমরা এখানে বলার চেষ্টা করব। তো প্রথমে এখানে বলা হচ্ছে যে সম্পৃক্ত বলতে আমরা আসলে কাদেরকে বোঝাচ্ছি। সম্পৃক্ত বলতে কিন্তু শুধু লাইক বা ফলো করছে যারা, তারা না, এখানে কয়েকটাই আছে। যেমন প্রথমেই আছে যারা পেজ লাইক অথবা ফলো করছে অবভিয়াসলি, আর তারপরে আছে যে যারা আপনার কোনো পোস্টে রিয়াক্ট, কমেন্ট অথবা শেয়ার করছে। যে কেউ যে কোনো আপনার হচ্ছে যে পোস্টে, সে হয়তো বা আপনার এখানে লাইক করে নাই, ফলো করে নাই, বা হচ্ছে যে আপনার ইনভাইটেশন সে পায় নাই, কিন্তু সে যদি আপনার কোনো পোস্টে রিয়াক্ট করে বা হচ্ছে যে শেয়ার করে, কমেন্ট করে, তাহলে ফেসবুক ধরে নেবে যে সে আপনার পেজের সাথে কানেক্টেড। ওকে, তারপরে হচ্ছে যে যদি কেউ আপনার কোনো পোস্টকে সেভ করে, আমরা অনেক সময় করি না, অনেক রিল বলেন বা হচ্ছে অনেক ধরনের পোস্ট, অনেক হচ্ছে যে অ্যাড আমরা সেভ করে রাখি, আমি নিজেও তো রাখি। তো এই যে যখন আমরা এটা করি তখন ফেসবুক ধরে নেয় যে এরা হচ্ছে যে এই পেজের সাথে কানেক্টেড এবং তারা এই পেজের সাথে, এই পেজের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তারা আগ্রহী। আচ্ছা, এরপর হচ্ছে যে যারা পেজ ভিজিট করেছে, কেউ হয়তো বা আপনার এখানে কি করে না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করে নাই, যারা হয়তো বা সেভ করে না, কিন্তু আপনার পেজ ভিজিট করছেন, অথবা আপনার পেজের কোনো পোস্ট
সে হয়তো বা মনোযোগ দিয়ে পড়ছে। অর্থাৎ আপনি একটা পোস্টকে কতটুকু মনোযোগ দিয়ে পড়েন বা একটা পোস্টে আপনি কতটুকু সময় দেন সেটা কিন্তু ফেসবুক কী করে, আপনার হচ্ছে যে দেখে। ফেসবুক এটাকেও ট্র্যাক করে যে আপনি কোন ধরনের পেজে বেশিক্ষণ সময়, কোন ধরনের পোস্টে আপনি বেশিক্ষণ সময় দেন, কোন ধরনের পোস্টে আপনি হচ্ছে যে বেশিক্ষণ সময় কী করেন, স্পেন্ড করেন। এই বিষয়গুলো ফেসবুক কী করে, খুব ভালোভাবেই দেখে। তো আপনি যদি কোনো পেজের কী করেন, আপনার হচ্ছে যে পোস্টগুলোকে আপনি সময় নিয়ে পড়েন, উপযুক্ত সময় বলতে মোটামুটি যদি আপনি সময় নিয়ে পড়েন, যেমন আপনার যদি এমন হয়, যেমন আমার ক্ষেত্রে এমনটা অনেক সময় আমি যেটা দেখেছি সেটা হলো যে আমার অনেকেই ফ্রেন্ড না, বা হচ্ছে যে আমি আসলে তাদের ওখানে কোনো কী করি না, আপনার হচ্ছে যে কোনো কমেন্ট করি না, কোনো রিয়াক্ট দেই না, কোনো শেয়ার দেই না, কোনো কিছুই দেই না। কিন্তু যখন তারা কি করে, কোনো কিছু পোস্ট করে তখন কিন্তু আমার ওয়ালে চলে আসে। আমি সাধারণত ফেসবুকে ঢুকি না, কিন্তু যখন ঢুকি তখন তারা যখন কোনো পোস্ট দেয় তখন কিন্তু সেটা চলে আসে। কারণ কি? কারণ আমি তাদের পোস্টটা পড়ি। সেটা হয় 1 মিনিট নিয়ে, আধা মিনিট নিয়ে হোক, যতটুকু সময় নিয়ে হোক। ফেসবুক সেটা বুঝতে পারে যে এই পোস্টটা পড়তে আসলে কতটুকু সময় লাগবে, এটা ফেসবুক বুঝতে পারে। তো যদি এমন যারা আছে, যারা হচ্ছে যে আপনার পেজের পোস্টগুলোকে পড়ে, তারা হয়তো বা ক্রিয়েট করে না, কোনো লাইক করে না, ফলো করে না, শেয়ার করে না, কিছুই করে না, তাহলেও ফেসবুক ধরে নেয় যে তারা আপনার পেজের সাথে কানেক্টেড। ওকে, আচ্ছা, এখন যেটা আমাদের কথা সেটা হলো যে ফেসবুক যেহেতু কি করে না, আপনার হচ্ছে যে অর্গানিক রিচ দেয় না। এখন তো অর্গানিক রিচ নাই, সেটা তো আমরা সবাই জানি। তো এই জন্য আপনার পেজের সাথে, আপনার পেজের যারা লাইক এবং যারা ফলো করে রাখছে, তারাই আসলে কি করে, তারাই হচ্ছে মূলত আপনার এইখানকার কি বলে সবচেয়ে বেশি কানেক্টেড অডিয়েন্স। মানে এটা আমাদের ক্ষেত্রে আর কি, আমরা যে মাদার কেয়ার যেটা আমরা চালু করলাম ধরেন, এইখানে আমাদের যেহেতু কোনো পোস্ট নাই এখন পর্যন্ত, মানে উল্লেখযোগ্য পোস্ট নাই, এবং হচ্ছে যে আমাদের উল্লেখযোগ্য সেরকম রিল নাই বা অন্যান্য কোনো কিছুই নাই, আমাদের এখন পর্যন্ত শুধুমাত্র আছেই আপনার কি লাইক এবং ফলো। আমাদের কিছু ফলোয়ার আছে, 10,000 ফলোয়ার আছে, এটাই আমাদের মূলত অডিয়েন্স। এছাড়া আমাদের কিন্তু আর কোনো অডিয়েন্স নাই, যে আমাদের এরকম কোনো অডিয়েন্স নাই যারা কিনা আমাদের শুধু পোস্ট পড়ে, এরকম কোনো অডিয়েন্স কিন্তু আমাদের নাই। আমাদের এরকম কোনো অডিয়েন্স নাই যারা কিনা আমাদের কাছ থেকে কেনে, এরকম কোনো অডিয়েন্স নাই। আমাদের একমাত্র অডিয়েন্স হচ্ছে এখন শুধুমাত্র ফলোয়ার। ওকে, এরা হচ্ছে আমাদের একমাত্র অডিয়েন্স। তো এখন যারা আমাদের ফলোয়ার, তাদের কাছে কি করে ফেসবুক সর্বপ্রথম আমাদের একটা দেখায়, যেটা অনেক আগেই বলা হয়েছে, যে আপনার পেজের সাথে যারা কানেক্টেড তাদেরকে ফেসবুক আগে দেখাবে যে আপনার এই একটা শো করবে আর কি তাদের কাছে। তো যখন তাদের কাছে একটা শো করবে, তো তারা যদি আপনার অ্যাডের সাথে এঙ্গেজ হয়, অ্যাডের সাথে এঙ্গেজ হওয়া বলতে কি, ওই সেম জিনিস। আপনার কানেক্টেড বলতে যেটা আমরা বললাম, এঙ্গেজ বলতে একই জিনিস বলতে পারেন, যে আপনার সেখানে ক্লিক করা, সেখানে হচ্ছে যে লাইক করা, কমেন্ট করা, সেটাকে পড়া, সেটাকে সেভ করা, সেটাকে শেয়ার করা। ওকে, যে কোনো কিছু হোক না কেন, এই প্রত্যেকটা এঙ্গেজমেন্টের ভিতরেই পড়ে। যে কোনো কিছু হোক না কেন প্রত্যেকটাই এঙ্গেজমেন্ট হিসেবে ফেসবুক ধরে নেয়। তো যখন তারা হচ্ছে যে আমাদের যারা ফলোয়ার আছে, তারা যদি কি করে, আপনার হচ্ছে যে এই ফেসবুক আমাদের অ্যাডের সাথে যদি এঙ্গেজ হয়, তাহলে তো ভালো, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা না হয়, তাহলে কি করে ফেসবুক নতুন অডিয়েন্সের উপরে এটা এক্সপেরিমেন্ট করে। ওকে, এখন এটা করলে আসলে সমস্যা কি? এখন আমরা দেখাবো যে এটা করলে সমস্যাটা কোথায়। এই যে ফেসবুক যে কি করে, যারা আমাদের পেজে সবচেয়ে বেশি কানেক্টেড, যারা হচ্ছে যে আমাদের লাইকার, যারা হচ্ছে আমাদের ফলোয়ার, তাদেরকে ফেসবুক অ্যাড দেখায়। তারা এঙ্গেজ হইলে হইলো, না হলে নাই, অন্যথা অন্য কাউকে দেখাবে। এখন এই এতটুকু জিনিসের মধ্যেই আমাদের কিন্তু খরচ আছে অনেক। সেই খরচটা আমরা এখানে দেখব। দেখেন, একটা ক্যাম্পেইনের খরচ আমরা এখানে দেখতে পারতেছি। দেখেন, আপনার হচ্ছে যে আমাদের একটা ক্যাম্পেইনে ধরেন, সেটা হতে পারে সেলস, ধরেন আমরা সেলসই ধরে নিই, যেহেতু সেলসের ক্ষেত্রে আমরা সাধারণত বেশি আরওআই বা অন্যান্য জিনিস আমরা হিসাব করি সহজে। তো ধরেন যে আমাদের সেলসের হচ্ছে বাজেট হচ্ছে $10, আর হচ্ছে যে আমাদের আমাদের যে ফলোয়ার আছে, এই ফলোয়ারের উপরে ধরেন যে ফেসবুক খরচ করলো আপনার $1। ওকে, আর
বাকি যে অন্যান্য যে ইয়ে আছে $9 আছে সেটা খরচ করলো সে অন্যান্যদের উপরে, অর্থাৎ তারা আমাদের ধরেন যে ফলোয়ার না। ওকে, এখন এইখানে এই জিনিসটা হয়তো আপনার কাছে কি লাগতে পারে যে এত সমস্যা কি, ফেসবুক করলো, ফেসবুক হচ্ছে যে সে $1 আমার ফলোয়ারের কাছে ফলোয়ারের উপরে খরচ করলো, এত সমস্যা কি, বা হচ্ছে যে আর বাকি $9 তো অন্যদের উপরে খরচ করতেছে, সেখানে তো সে এক্সপেরিমেন্ট করতেছে। ওকে, তাহলে আমরা পরবর্তী যে আর একটা ইয়ে দেখি, এইখানেও দেখেন সেম $10 বাজেট, এবং এখানে আরও দু একটা জিনিস আমরা বাড়াইছি, সেটা হলো যে অডিয়েন্স আমাদের হচ্ছে যে সিপিএম হচ্ছে যে আমাদের $1, সিপিএম বলতে কস্ট পার থাউজেন্ড রিচ। ওকে, কস্ট পার থাউজেন্ড রিচ মোটামুটি $1 হয়, এবং যদি কোনো ক্ষেত্রে, এটা বিশেষ করে সেলসের ক্ষেত্রে, যদি আপনার কম্পিটিশন খুব কম থাকে তাহলে আপনি হয়তো বা 50 সেন্ট 60 সেন্টস এরকম পেতে পারেন। যেমন আমিও এরকম, এখনও আমার এরকম ক্যাম্পেইন আছে যেখানে আমি আরও অনেক কমে পাই, কিন্তু সেটা আপনার হচ্ছে কম্পিটিশন না থাকলে। আপনার মার্কেট যদি এমন হয় যেখানে কিনা আপনি হয়তো একাই আপনার হচ্ছে অ্যাড রান করেন, মানে আপনার ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস বা ওই জিনিসটা আপনি হয়তো একাই দেন, এরকম যদি হয় তাহলে এটা আপনি হয়তো আরও কমে পেতে পারেন। এটা হতে পারে আপনার মোটামুটি আমি এখন পর্যন্ত 45 থেকে 40 সেন্টেই পাই, এরকমও আমার একটা ইয়ে আছে। তো ইন জেনারেল যেগুলো আমরা ই কমার্স হিসেবে যেগুলো দেখি বা অন্যান্য ইসের ক্ষেত্রে মোটামুটি $1 কিন্তু একটা মোটামুটি খরচ এরকমই হয়। এখন কথা হলো, যদি আমাদের $1 খরচ হয়, আমাদের ফলোয়ার সংখ্যা কত? 10,000। এখন 10,000-এ যদি পার 1,000-এ যদি আমাদের $1 খরচ হয়, তাহলে আমাদের খরচ হয়েছে কত? $10। ওকে, আমাদের হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের পার থাউজেন্ড রিচে হচ্ছে যে খরচ, আর আমাদের ফলোয়ার হচ্ছে 10,000, আমাদের খরচও কিন্তু $10 হয়ে যাচ্ছে এখানেই। খরচ এখানেই $10 হয়ে গেছে, মানে মানে বুঝতে পারতেছেন আমি এখানে কি বোঝাতে চাইলাম? মানে হচ্ছে যে আমাদের ফলোয়ার 10,000, আর আমাদের কস্ট পার থাউজেন্ড রিচ হচ্ছে $1। তো যদি $1-এ 1,000 হয়, তাহলে $10-এ 10,000। তো যখন $10-এ 10,000 হবে, আমাদের বাজেটও তো $10। আমাদের যদি বাজেটও $10 হয়, তাহলে কিন্তু আমাদের 100% খরচ এখানেই হচ্ছে। মানে বোঝা গেছে? আর বাকি অন্যান্য যে ইয়া আছে সেখানে কিন্তু আমাদের, সেখানেও ধরেন যে $1-ই খরচ, সেখানেও যখন $1-ই খরচ, সেখানে কিন্তু আমাদের বাকি আছে $0। যখন অন্য জায়গায় জিরো বা বাকি আছে $0, সেখানে কিন্তু আমাদের কি নাই, মানে পোটেনশিয়াল কাস্টমার থাকলেও আমরা সেখানে পাচ্ছি না। আর এই যে যে 10,000, এটা কিন্তু নন পোটেনশিয়াল, আনপোটেনশিয়াল, তারা কিন্তু আমাদের কাস্টমার হওয়ার সম্ভাবনা নাই, তারা কিন্তু ফেক। মানে আমরা যে একটুকে বললাম না যে লাইক কেনা যাবে না, তো লাইক কেনা আর হচ্ছে যে আপনার কী করা, ফেসবুক থেকে ক্যাম্পেইন রান করা, মৌলিকভাবে জিনিসটা একই। তারা কেউই আপনার আমার বিজনেসের জন্য প্রাসঙ্গিক না, তারা আপনার আমার বিজনেসের এই জিনিসগুলো বা প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো সম্পর্কে তারা আগ্রহী না, এমনকি তারা জানেই না। মানে আমি যখন পেজটা নতুন খুললাম, মানে আমি তো পেজ খুলেই তো কী করছি, লাইক ক্যাম্পেইন রান করছি। তো পেজটা খুলেই যখন লাইক ক্যাম্পেইন সাথে সাথে রান করছে, তখন তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবে কী করে, তারা আমাদের সেবা সম্পর্কে জানবে কী করে, তারা তো জানেই না। তো তারা যেহেতু জানেই না, তো তারা তো আমাদের আপনার হচ্ছে কি হওয়ার সম্ভাবনা খুব মানে একেবারে রেয়ার। যদি এখানে আপনার ধরেও নেন যে আপনার একটা সেল হয়েছে, যদি ধরেন যে আপনার 10% সেখানে তার আপনার হয়তো বা কী বলে এটাকে, পোটেনশিয়াল কাস্টমার আছে, তারপরেও তো আপনি হয়তো একটা সেল পাইতে পারেন। তো একটা সেলে আপনার তো $10 খরচ হয়ে গেছে। দেখছেন খরচটা কোথায় গেল? কিন্তু আপনি তো কি করবেন, $10 খরচ করার পরে আসবেন, মাহমুদ ভাই আমার তো ভাই $10 অ্যাড রান করছি, একটা সেলও আসে নাই, আমি তো রাগ করে ক্যাম্পেইন অফ করে দিছি। এখন আপনি ক্যাম্পেইন অফ করে দিলে তো ভাই ফেসবুক কিছু যা আসে না, ফেসবুক তো এইভাবে তার খরচ করবে ভাই। এখন এইখানে যদি আপনার 10,000 না হয় 50,000 হয়তো, তাহলে কি হয়তো? তাহলে দেখেন, তাহলে তো আপনি এখনো মনে করেন যে $40 মাইনাসে আছেন। ওকে, তো মানে $40 আপনার হচ্ছে আরও খরচ করতে হবে, তারপরে গিয়ে হয়তো বা ফেসবুক অন্যদের কাছে দেবে। মানে আমি এখানে যেটা বলতেছি এটা কিন্তু এক্স্যাক্টলি যে এভাবেই ঘটে পুরোপুরি এমন না, কিন্তু মেইনলি
কাঠামোটা এরকম যে আপনার আগে হচ্ছে যে আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে ফেসবুক আগে যাবে, তারপরে যাবে নতুন অডিয়েন্সের কাছে। তো আপনার অডিয়েন্সে যদি এরকম হয় যে যখন আপনার এখানে 10,000 আছে, এখানে হয়তো বা ফেসবুকের কাছে 10,000-এর জন্য 10,000 ফলোয়ারের জন্য 10টা সেগমেন্ট আছে। তো ফেসবুক কী করবে, প্রত্যেকটা সেগমেন্টকে এটা কী করবে, এক্সপেরিমেন্ট করবে। তো যখন প্রত্যেকটা সেগমেন্টে সে এক্সপেরিমেন্ট করবে, তো প্রত্যেকটা সেগমেন্টে যদি সে $1 করে খরচ করে, তাহলে $10 খরচ হয়ে গেছে। দেখছেন যে অনেকেই যে আমরা বলি যে $10 খরচ হয়ে গেছে, $20 খরচ হয়ে গেছে, কিন্তু তো ভাই সেলও তো আসতেছে না, বুঝছেন না? এই জন্য এই যে লাইক ক্যাম্পেইন আমরা রান করি শুরুতেই, আমরা হচ্ছে যে অনেকেই আচ্ছা এখন লাইক ক্যাম্পেইন রান করবো কি করবো না সে বিষয়ে আমি কথা বলবো, কিন্তু মৌলিকভাবে এখনও আমি অনেককেই দেখছি যারা কন্টিনিউয়াস হচ্ছে যে লাইক ক্যাম্পেইন রান করে রাখে $1 $2-এর। সে চিন্তা করে যে আমার ভাই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাক। আপনার সমস্যা কি? সমস্যা তো ভাই এইটা, আপনি যখনই অ্যাড রান করতেছেন তখনই আপনার হয়তো বা এখন আপনার যখন কি চলে আসবে, আপনার হচ্ছে যে ধরেন আপনার একটা অডিয়েন্স চলে আসবে, আপনার হচ্ছে যে যখন মোটামুটি আপনার সেল চলে আসবে, তখন হয়তো বা আপনার সেলও আসবে, আপনি মোটামুটি সেল পাবেন। কিন্তু যখন আপনি সেল পাবেন তখনও কিন্তু ফেসবুক কী করবে, আপনার ফলোয়ারের উপরে কিন্তু সে এক্সপেরিমেন্ট করবে প্রাইমারিলি। ওকে, তো যখন আপনার এই রকম আনপোটেনশিয়াল হচ্ছে যে অডিয়েন্সের উপরে সে এক্সপেরিমেন্ট করবে, তো সেই এক্সপেরিমেন্টটা তো এমনিতেই জ্বলে, এই এক্সপেরিমেন্টের তো কোনো ভ্যালু নেই। ওকে, তো আমরা আশা করি এটা বুঝতে পারছি যে আসলে আমাদের যেই অল্প ডলারে আমরা যে খরচ করে তারপরে আমরা সেল পাই না, এবং তার আগে যে আমরা খুব একটা কি করে ফেলি, আপনার হচ্ছে যে লাইক ক্যাম্পেইন চালা খুব অডিয়েন্স নিয়ে আসে, সেটার ভয়াবহতা কি? ঠিক আছে, ওকে। তো এখানে আমাদের কি হইলো, $110 কিন্তু 100%-এ আমাদের কি হয়ে গেছে, আমাদের ফলোয়ারের উপরে খরচ হয়ে গেছে, এবং সে নতুন কোনো অডিয়েন্সের উপরে এক্সপেরিমেন্ট করার জন্য কি পায় নাই, আপনার হচ্ছে যে সুযোগই পায় নাই। আচ্ছা, আপনার ফেক বা অপ্রাসঙ্গিক। আচ্ছা, ফেক আর অপ্রাসঙ্গিক কিন্তু জিনিসটা সবসময় এক না। এক না কীরকম দেখেন, ফেক মানে তো হচ্ছে যে ফেকই, হয়তো বা তারা অডিয়েন্সই ফেক, বা হচ্ছে যে বলতে পারেন যে যারা এই যে আমরা একটু যেটা বললাম যে হয়তো বা সে আপনাকে চেনে না, আমাকে চেনে না, আমরা বলতে পারি হয়তো বা তারা ফেক। কিন্তু এখন বলতে পারেন যে ভাই আমি তো কী করে, আমার একটা পেজ আছে, সেই পেজেতে আমি নিয়মিত পোস্ট করতাম, হয়তো যেমন আমার সঙ্গে কিছুদিন আগে বলতে হয়তো বা 2 মাস আগে হবে, একজন হচ্ছে লয়ার, তিনি সুপ্রিম কোর্টের লয়ার, তিনি হচ্ছে যে ফার্স্ট এড বিজনেস করেন, ফার্স্ট এড যে বক্সগুলো আছে সেটা হচ্ছে বিজনেস করবেন। তো সেটা বিজনেস করবেন, তো তখন আমাকে বললেন যে আমার ভাই একটা পেজ আছে, সেখানে আমি হচ্ছে যে লিগ্যাল বিষয় হচ্ছে কথাবার্তা বলি। ওকে, আমি সেটাতেই হচ্ছে যে কী করতে চাচ্ছি, সেটাতেই আমি আমার এই বিজনেসটা করতে চাচ্ছি। এইখানে দেখেন, তার ওখানে ফলোয়ার আছে, তার ওখানে প্রায় 10-12 হাজারের মতো ফলোয়ার আছে, এবং তারা সবাই হচ্ছে যে সে কিন্তু কোনো কী করে নাই, মানে আপনার এটাকে কী বলে, কোনো লাইক ক্যাম্পেইন বা হচ্ছে যে লাইক কেনাটেন এরকম কোনো কিছুই করে নাই। তারা সবাই রিয়েল ফলোয়ার, তারা প্রত্যেকে রিয়েল ফলোয়ার, এবং প্রত্যেকে তার হচ্ছে যে কানেক্টেড অডিয়েন্স বলতে পারেন, একদম লয়াল অডিয়েন্স বলতে পারেন। ওকে, কিন্তু তারা কিন্তু কি না, প্রাসঙ্গিক না, তারা অপ্রাসঙ্গিক। অর্থাৎ ওই লোকগুলো আপনারা এখানে এসেছিল কিসের জন্য, ফার্স্ট এড বক্সের জন্য, সরি মানে হচ্ছে যে লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার জন্য। মানে আপনারা এখানে আপনি হয়তো আইন বিষয়ক বিভিন্ন কথাবার্তা বলেন, সেই বিষয়ে তিনি আসছে, সেই বিষয় হচ্ছে যে অন্যান্য লোকজন তারা হচ্ছে যে কী করতেছিল, ওনার এখান থেকে জানতেছিল, আপনি হয়তো বা লেখালেখি করছেন, ভিডিও করছেন, যাই করেন না কেন, তা ওই 10-12 হাজার যে ফলোয়ার আছে তারা আপনার কাছ থেকে মূলত আইনি বিষয়ক সমাধান বা আইনি বিষয়ক পরামর্শ, আইনি বিষয়ক জানাশোনা আপনার কাছ থেকে তারা নিতেছিল, আইনি বিষয়ক জ্ঞান নিতেছিল। কিন্তু এখন আপনি তো ভাই সম্পূর্ণ আলাদা একটা বিজনেসে আসতে চাইতেছেন, তাই না? এটা হচ্ছে কি ফার্স্ট এড বিজনেস, তাই না? ফার্স্ট এড বক্স, যেটা এই যে
এই ফার্স্ট এড বক্সের যে আপনি বিজনেস করবেন, এই লোকগুলো তো আপনার কি করে নাই, এই ফার্স্ট এড বক্সের জন্য আসে নাই। এই লোকগুলো আপনার শুধুমাত্র লিগ্যাল নলেজ নিতে আসছে। এই লোকগুলো আপনার এই জিনিসটা কিনতে আসে নাই। হ্যাঁ, হইতে পারে কেউ হয়তো বা কিনতে পারে, সেটা ম্যাটার না, কিন্তু তারা আপনার এই পেজের জন্য কিনা, মানে আপনার এই বিজনেসের জন্য প্রাসঙ্গিক না। তো এই জন্যই ফেক আর অপ্রাসঙ্গিক দুইটা আলাদা জিনিস। আপনার হয়তো বা ফেক অডিয়েন্স না, আপনার সবাই প্রত্যেকে লয়াল অডিয়েন্স। আপনার ধরেন যে 10,000 ফলোয়ার আছে, আপনার 50,000 ফলোয়ার আছে, প্রত্যেকে আপনার লয়াল অডিয়েন্স, কিন্তু তারা আপনার কি না, প্রাসঙ্গিক না। আপনি হয়তোবা একজন মিউজিশিয়ান, আপনি হয়তোবা একজন রাইটার, আপনি যে কোনো কিছু হইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার একটা ফ্যান বেস থাকতে পারে, কিন্তু ওই ফ্যান বেস যারা আছে তারা কিন্তু আপনার কি না, মানে আপনার কাছ থেকে তারা মিউজিক শুনতে আসছে, আপনার কাছ থেকে তারা হয়তোবা কোনো একটা দর্শন সম্পর্কে জানতে আসছে, কিন্তু তারা আপনার কাছ থেকে এই জিনিসটা কিনতে আসে না, তারা আপনার কাছ থেকে বেবি ফুড কিনতে আসে না, সরি। তো এইটাই হচ্ছে যে অপ্রাসঙ্গিক। এই জন্য আমরা অনেকে এই জিনিসটা ভুল করি যে আমার তো ভাই একটা পেজ আছে, অনেকে পেজ খোলাটাকে অনেকে কি মনে করে, আপনার হচ্ছে হ্যাসেল মনে করে, যে ভাই পেজ খুলতে হবে। সেদিন আমার এক ফ্রেন্ড বলতেছিল, ভাই পেজ খুলতে হবে, এটা করতে হবে, মানে সেই পেজ খুলতে হবে জিনিসটা আমি হয়তো বা তার মতো এক্সপ্রেশন দিয়ে বলতে পারছি না, কিন্তু তার এক্সপ্রেশনটা হচ্ছে এমন যে পেজ খোলা মানে হচ্ছে কি যেন একটা কাজ করতে হবে এখানে। আসলে তো পেজ খোলা তো তেমন কিছু না, তাই না? তো এটা অনেকে মনে করে যারা আসলে মানে এটাকে সাথে অতটা কিনা রিলেটেড না, তাদের কাছে মনে হয় যে পেজ খোলা যেন কি যেন একটা জিনিস, এখানে হয়তো বা বিশাল কোনো মানে কাজকর্ম আছে, তাই না? তো আপনি যখন কি করতেছেন, নতুন বিজনেস করতেছেন, তখন সেটার জন্য নতুন পেজ খুলেন, কোনো সমস্যা নাই তো। ফেসবুক তো আপনাকে পেজ খোলার জন্য কোনো টাকা চার্জ করতেছে না, ঠিক আছে? এই জন্য অপ্রাসঙ্গিক ফলোয়ার নিয়ে আপনি কখনো বিজনেস শুরু করবেন না, ঠিক আছে? এই অপ্রাসঙ্গিকও যদি করেন, এই সেম কথা, অপ্রাসঙ্গিক ফলোয়ারের সংখ্যা যত বেশি হবে, আপনার হিডেন কস্টের পরিমাণও তত বেশি হবে। এই যে হিডেন কস্ট কেন বললাম এই জিনিসটা, এই যে যে আপনার ধরেন ওই যে আমরা একটু আগে যে কি দেখলাম, আপনার হচ্ছে যে এই যে আমরা এখানে যেটা দেখলাম, যে ধরেন যে আমাদের ধরেন এখানে আমাদের কি আছে, $100 বাজেট আছে, ওকে? ধরেন $100 বাজেট আছে এবং $10 এখানে খরচ হয়েছে, বাকি হচ্ছে যে $90 এখানে আছে। তো $90 এখানে হইলে আমাদের এখানে মনে করেন যে, সরি এখানে তো এটা এটা হবে না, এখানে $90 খরচ হয়েছে। তো এখানে যখন $90 খরচ হবে তখন তো এইখানে হচ্ছে এটা কাটা যাবে, এখানে 10% আর এখানে হচ্ছে 90%। ওকে, এখন তখন কি হবে, ধরেন আপনি এখানে $90 খরচ করে আপনি এখানে একটা সেল পাইলেন, সেটা যতই হোক, ধরেন আপনি এখানে 30টা সেল পাইলেন, 30টা হচ্ছে আপনার রেজাল্ট। এখন 30টা যখন রেজাল্ট, তখন তো আপনি তো হয়তো বা খুশিও হতে পারেন আপনার প্রোডাক্ট অনুযায়ী, ওকে? বা ধরেন যে আপনার ইয়া অনুযায়ী আপনি ধরেন যে 90টাই সেল পাইছেন, ওকে? 90টাই ধরেন সেল পাইছেন আপনি। এখন 90টা সেল পাওয়ার পরেও এইখানে যে $10 গেল, এটা কি আপনার, যখন আপনি 90টা সেল পাইছেন তখন এই $10 সম্পর্কে কিন্তু আপনার ধারণা নেই, মানে মানে কি, একটু আগে যখন আমাদের বাজেটে ছিল $10 এবং আমাদের রেজাল্ট ছিল 0, তখন আমার হচ্ছে যে হয়তো বা মাথা ব্যথা ছিল যে আরে ভাই $10 খরচ হয়ে গেছে, কোনো সেল নাই। কিন্তু যখন আপনার বাজেট $100 এবং আপনি হয়তোবা ধরেন যে কোনো কারণে আপনি 90টাই সেল পাইছেন, আপনি খুব খুশি হয়েছেন, এতে কোনো সমস্যা নেই, আপনি হয়তোবা ক্যাম্পেইন আপনার প্রফিটেবল আসছে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হলো এই যে যে $10 যে গেল, এই $10তে আপনি আরও 10টা সেল পাইতে পারতেন, যেহেতু আপনার পার ডলারে একটা খরচ, মানে পার ডলারে আপনি হচ্ছে যে একটা রেজাল্ট পাইলেন, সেই হিসাবে তো আপনার 100টা হওয়া উচিত ছিল, সেই হিসাবে আপনার 100টা হওয়া উচিত ছিল, কিন্তু আপনার হয়েছে তো 90টা। এই যে যে কস্টটা আপনার গেল, এটা তো হিডেন কস্ট, ঠিক আছে? তো
হিডেন কস্ট যখন আপনার কি হয়েছে, যখন আপনার $10 ছিল তখন হয়তো এটা ওপেন কস্ট ছিল। সরি, এখানে হয়তো আমি লিখতে ভুল করে ফেলছি, কিন্তু কনসেপ্টটা হলো এটাই যে আপনার যখন $10 গেছে তখন হয়তো আপনি চোখে ধরতে পারছেন যে ভাই $10 চলে গেছে কিন্তু কোনো সেল আসে নাই। কিন্তু যখন আপনি $100 খরচ করার পরে আপনার 90টা সেল আসছে, তখন আপনি মোটামুটি খুশি যে আমার কত ডলারে সেল হয়েছে, আপনার হচ্ছে যে $1.1 বা হচ্ছে $1.15 এরকম, সরি $1.1 সেন্টে এরকম একটা খরচ হয়েছে আর কি, ঠিক আছে। যাই হোক, কিন্তু আপনার তো এখানে এক $1 সেল আসা উচিত ছিল, কিন্তু আপনার আসছে তো 1.01, এই যে 1 সেন্ট বেশি গেছে। তো 1 সেন্ট বেশি গেছে মানে টোটাল আপনার হচ্ছে ধরেন 10 সেন্ট, সরি এখানে তো আপনার 1 সেন্ট না, এখানে 10 সেন্ট হবে। ওকে, তো টোটাল $10। এই যে $10 আপনার খরচ হয়েছে, 1300 টাকা ধরেন, বা কারো যদি মনে করেন যে আমার খরচ কম হয় তাহলে 1250 টাকা। এই যে 1250 টাকা তো আপনার এখানে খরচ হয়ে গেছে, এটাই তো আপনার হিডেন কস্ট। তো আপনি যত কি করবেন, এরকম ফেক আপনার লাইক থাকবে, ফেক আপনার ফলোয়ার থাকবে, অপ্রাসঙ্গিক ফলোয়ার থাকবে, সেম কথা, ফেক অথবা অপ্রাসঙ্গিক দুইটার ক্ষেত্রেই সেম। দুইটার ক্ষেত্রে আপনার কিন্তু এরকম হিডেন কস্ট থাকবে আপনার সেল থাকলেও। হ্যাঁ, যদি আপনি খুব বেশি সে বিষয়ে আমরা সামনে আলোচনা করবো আরও, যে কোন ক্ষেত্রে আপনার কি হবে না হবে, কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল আপনার এরকম কিন্তু আপনার কি হবে, খরচ হবে। আচ্ছা, তো এটা আশা করে আমরা বুঝতে পারছি যে আমাদের মোটামুটি যদি আমরা ফেক বা হচ্ছে যে অপ্রাসঙ্গিক কি আনি, ফলোয়ার আনি, তাহলে আমাদের সমস্যা আছে, হিডেন কস্ট আছে, যেটা আমরা অনেক সময় চোখে দেখি, কিন্তু চোখে দেখলেও তখন বুঝতে পারি না যে এটা আসলে কস্টের কারণটা কি। ওকে, কিন্তু যখন অনেক সময় আমরা চোখে দেখিও না যে আমাদের হচ্ছে হয়তো বা 1.1 সেন্টে খরচ, $1.1 আপনাদের সেল আসছে, কিন্তু সেখানে আসা উচিত ছিল $1। তো এটা কিন্তু আপনার হিডেন কস্ট হিসেবে রয়ে গেল। এখন কথা হলো যে তাহলে ভাই সমাধান কি? আমি কি তাহলে কি করব না, আপনার হচ্ছে যে পেজ, আমি কি লাইক ক্যাম্পেইন চালাবো না? তো চালাবো কি চালাবো না সেটা নিয়ে আমরা এখন দেখব যে আপনার অবস্থানটা বর্তমানে কি, আপনি এখন বর্তমানে কোন অবস্থায় আছেন, মানে আপনার বিজনেসের কি অবস্থা, আপনার পেজের কি অবস্থা, আপনার হচ্ছে যে মার্কেটে আপনি কোন স্টেজে আছেন, সেটা হচ্ছে যে আপনাকে জানতে হবে। তো নাম্বার 1 হচ্ছে যে আপনার পেজ একেবারে নতুন, কোনো ফলোয়ার নাই, এটা একটা স্টেজ হতে পারে। নাম্বার 2 হতে পারে যে আপনার পুরোনো পেজ 5-10 হাজারের বেশি ফলোয়ার আছে, সেটা ফেক ফলোয়ার এবং পর্যাপ্ত সেল নেই। এটা খুবই ইম্পর্টেন্ট, পর্যাপ্ত সেল নেই কিন্তু আপনার পেজ পুরানো, 5-10 হাজারের বেশি ফলোয়ার আপনার আছে অপ্রাসঙ্গিক। এবং 3 নাম্বার হচ্ছে বেশিরভাগ ফেক ফলোয়ার, সেটা আপনার কম হোক বা বেশি হোক কিন্তু সেল ভালো, বা একটা পরিচিতি আছে মার্কেটে বা কাস্টমারের কাছে, মানে মোটামুটি আপনি সেল করতেছেন ভালোই প্রতিনিয়ত, এবং কিছু মানুষ আপনাকে জানে যে হ্যাঁ আমি অমুক পেজ থেকে কি করি, অমুক জিনিসটা কিনি। ওকে, মোটামুটি এরকম একটা অবস্থা আছে। তারপর আর একটা হচ্ছে বেশিরভাগ অর্গানিক ফলোয়ার, সেলও ভালো, বা মোটামুটি একটা ব্র্যান্ড হয়ে গেছে। মোটামুটি এখানে আমি 4টা স্টেজ আমরা ভাগ করলাম যে আপনার বিজনেসটা এখন কোন স্টেজে আছে। এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সলিউশন হবে, একটার জন্য মানে একই সলিউশন প্রত্যেকটার জন্য তো কি না, মানে ঠিক না, তাই না? তো আচ্ছা, ওকে, প্রথম আপনার পেজ একেবারে নতুন, আমাদের যেরকমটা মাদার কেয়ারের ক্ষেত্রে আমরা যেরকমটা করলাম, সেটা যে আপনার অল্প কিছু লাইক ফলোয়ার, এর জন্য আপনি কি করবেন, ক্যাম্পেইন চালাবেন। মোটামুটি আপনার হচ্ছে যে 1200 থেকে 2000 লাইক হলেই যথেষ্ট। ওকে, 2000, 2-2.5 হাজারের বেশি না হওয়াই উচিত। ওকে, আপনি 3000 পর্যন্ত হয়তো সর্বোচ্চ যেতে পারেন, কিন্তু 1-1.5 হাজার হলেই যথেষ্ট। ওকে, তো আমরা যে কি করলাম, আমাদের মাদার কেয়ারে যে আমরা 10,000 কি নিয়ে আসলাম, লাইক ফলো নিয়ে আসলাম, এটা আমাদের করা উচিত হয় নাই। আমরা সেখানে 1500 থেকে 2000 আনলেই এনাফ ছিল, বা 1200 বলেন বা 2-2.5 হাজারও বলতে পারেন। কিন্তু এর বেশি আনলে কি হবে, ওই যে আপনার কিন্তু বার্নিংটা ওদিকে যেতে থাকবে। ওকে, কারণ ফেসবুক কি করে, আপনার
কানেক্টেড অডিয়েন্স, মানে ফেসবুক তো আসলে আপনাকে কি দিতে চায়, রেজাল্ট দিতে চায়। ফেসবুকের সাথে কিন্তু কারো কারো কি নেই, বন্ধুত্বও নাই, শত্রুতাও নাই। আমরা অনেকে মনে করে যে ভাই অমুকের সাথে মনে খুব ভালো বন্ধুত্ব আছে, অমুকের পেজে তো কোনো সমস্যা হয় না, অমুকের পেজে। আসলে এরকম না। ফেসবুক এটা একটা সফটওয়্যার, এটা আর কিছু না। ফেসবুক জাস্ট একটা সফটওয়্যার, এবং সেটা একটা সিস্টেম অনুযায়ী চলে। ওকে, সেটা অ্যালগোরিদম অনুযায়ী চলে, সেখানে বিহাইন্ড দ্য সিনে সব কারুকার্য সব সেট করা আছে, এবং সে সেই মেকানিজম অনুযায়ী চলে। এখন আমি আপনি সেই মেকানিজম জানি না, এবং সেই মেকানিজম না জানার কারণে আমার আপনার মন মতো যা ইচ্ছা তাই করি, তখন তো ফেসবুকের যে মেকানিজমের একটা মনে করেন যে রং মেকানিজম আমি পড়ে গেছি, তখন তো আমি তো সেখানে ধরা খাবই। ওকে, তো এই জন্য আমরা হচ্ছে যে যদি আমাদের পেজটা নতুন হয়, তাহলে আমরা 10-1200 বা হচ্ছে যে 2000-2500-এর মতো, এর বেশি না হয় উচিত লাইক ফলো আমরা আনবো না। এবং সেটা যখন আমরা কি করবো, আস্তে আস্তে কিছুদিন ক্যাম্পেইন রান করব, তখন ফেসবুক মোটামুটি এটা ধরে নেবে যে তখন তো আপনার অডিয়েন্স হয়ে যাবে বা ইত্যাদি। তখন আর এটা তেমন একটা কি হবে না, সমস্যা হবে না। এবং আপনার হচ্ছে ধরেন যে যদি 1000-1200 থাকে, তাহলে এখানে সর্বোচ্চ $1 খরচ করলো, এর বেশি তো আর করবে না, $2 বেশি তো আর করবে না, তাই না? তো এখানে কিন্তু আপনার কস্ট খুব ভালোভাবে কাট হয়ে যাবে। এবং আমরা, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা সামনে আলোচনা আসবে। আচ্ছা এখানে আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম সেটা এখানে চলে আসছে। সেটা হলো যে যদি সাধারণ পণ্য হয়, তাহলে কিছু লাইক প্রয়োজন হয়। যেমন মনে করেন আমি হয়তো ব্যাগ বিক্রি করি, বা হচ্ছে যে বেবি ফুড বিক্রি করি, বা হচ্ছে যে বই বিক্রি করি, এই ধরনের যে সাধারণ পণ্যগুলো আছে বা যেগুলো B2C বলতে পারেন, এইগুলো যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে অল্প কিছু লাইক মোটামুটি দরকার হয়। কারণ মানুষজনের আসলে লাইকটা আসলে কেন দরকার হয়, লাইকটা আসলে মূলত আমাদের ট্রাস্ট ইস্যুটা সলভ করে। ওকে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে ট্রাস্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার কাস্টমার বা আপনার অডিয়েন্স যদি আপনাকে কি না করে, ট্রাস্ট না করে, বিশ্বাস না করে, তাহলে তো সে আপনার কাছ থেকে কিনবে না। তো এই ট্রাস্ট তৈরি না হওয়ার বা হচ্ছে বিশ্বাস না করার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার এখানে কোনো ফলোয়ার নেই, আপনার কোনো লাইক নেই। তার মানে হচ্ছে আপনি নতুন বিজনেস শুরু করছেন, অনেকের দৃষ্টিতে তা মনে হতে পারে নতুন করে ধান্দা শুরু করছেন। আহ, ঠিক আছে, তো সে যাই হোক, সেই জন্য এই ইস্যুটাকে সলভ করার জন্য মূলত আমাদের কিসের দরকার হয়, অল্প কিছু লাইকের দরকার হয়, যেন মানুষজন এসে এটা মনে না করে যে এরা তো নতুন শুরু করছে, এদের কাছ থেকে আর কি নেবো, এরা বিশ্বস্ত কি বিশ্বস্ত না সেটা তো বলা যাচ্ছে না, অন্য কারো কাছ থেকে নেই বা বাইরে কোনো দোকান থেকে নেই। তো এই জন্য কিছু লাইক দরকার হয়। আর যদি আপনার পণ্য বা সেবা যদি B2B হয়, বিজনেস টু বিজনেস, তাহলে লাইক ফলোয়ার চেয়ে ব্র্যান্ড গাইডলাইন অনুসরণ করে নিয়মিত মানসম্মত কন্টেন্ট পোস্ট করলে সেটা বেশি ভালো কাজ করবে। ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। মানে এই যে যে লাইক যে দরকার হয়, এটা কিন্তু সব ক্ষেত্রে না। আপনার অডিয়েন্স বুঝে হচ্ছে যে লাইক। ওকে, তো আপনার অডিয়েন্স যদি হয় অন্য কোনো বিজনেস, যারা কিনা আপনাকেও জাজ করার কি রাখে, ক্ষমতা রাখে। মানে একটা সাধারণ একটা বিজনেসের ক্ষেত্রে মনে করেন আমার মাদার কেয়ারের ক্ষেত্রে যারা আমার অডিয়েন্স বা যারা আমার ক্রেতা হওয়ার মানে সম্ভাবনাময় ক্রেতা, তারা কিন্তু সবসময় সবাই আমাকে জাজ করার মতো ক্ষমতা রাখে না। কেউ কেউ রাখে, কিন্তু সবাই রাখে না, যে আমার বিজনেসটা আসলে কি না কি, বা আমি কোন লেভেলের মানুষ বা কি দেখি। কিন্তু যখন আপনি B2B, তখন কিন্তু আপনার সার্ভিসটা বা আপনার পণ্যটা আপনি অন্য একটা বিজনেসকে সেল করতেছেন। তখন ওই বিজনেসটা যে রান করে সে কিন্তু আপনাকে জাজ করতে পারে, ম্যাক্সিমাম টাইমই করতে পারে। তো সেই জন্য আপনাকে এখানে লাইকের চেয়ে প্রফেশনালিজম হচ্ছে যে বেশি ম্যাটার করে। ওকে, আপনার এখানে সেই জন্য এখানে বলা আছে ব্র্যান্ড গাইডলাইন অনুসরণ করে নিয়মিত মানসম্মত কন্টেন্ট পোস্ট করতে হবে। মানে যাতে করে আপনার পেজে কেউ ঢুকলে সে আপনার এখানে লাইক ফলো আছে কি নাই সেটা তার কাছে অত ম্যাটার করবে না। যদি সে দেখে যে এখানে এমন কিছু মানসম্মত হচ্ছে যে কি করা হয়, পোস্ট করা হয়, এবং হচ্ছে যে আপনার ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী আপনি কি করেন, মানে আজাইরা যা কিছু যখন যা মনে আসে তা আপনি করেন না, এরকম কোনো কিছু যদি সে না দেখে, এবং যদি আপনার অন্য অন্য সব কিছু একেবারে পারফেক্ট থাকে, তাহলে আপনার এখানে আসলে লাইকটা অত বেশি ম্যাটার করে না। আপনার অল্প লাইক হলেই মোটামুটি আপনি কি করে ফেলতে পারবেন, তাকে জয় করে ফেলতে পারবেন। এখানে আপনার অন্যান্য বিষয়গুলো ম্যাটার করবে, আপনি কতটুকু প্রফেশনালিজম হচ্ছে যে কি করতেছেন, বজায় রাখতেছেন, আপনি কতটুকু হচ্ছে যে তার সঙ্গে সরি আপনার পেজের ভিতরে হচ্ছে যে ইনফরমেশন দিচ্ছেন ইত্যাদি, এই বিষয়গুলো হচ্ছে যে সে তখন ম্যাটার করবে। এই জন্য
বিটুবির ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সাধারণ কিছু লাইক হয়তো বা আপনার হইলো 200-400, কিন্তু আর এর বেশি আসলে দরকারই নেই। ওকে, কারণ তারা আর আচ্ছা এখানে আরেকটা বিষয় হলো যে বিটুবির ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনার সঙ্গে সে কথা বলে নেবে। উপরে আমরা যেটা বললাম যে সাধারণ পণ্য, মনে করেন আমার বেবি কেয়ার, এখানে হয়তো বা ম্যাক্সিমাম টাইমে লোকজন আমাকে ফোন করবে না, ম্যাক্সিমাম টাইমে লোকজন আমার সঙ্গে কথা বলবে না যে ভাই আপনার এটা কি ওইটা কি। সে মোটামুটি আমার হয়তো বা অ্যাড দেখবে এবং হচ্ছে আমার ওয়েবসাইটে যাবে, গিয়ে টুকটাক দেখে সে অর্ডার করে ফেলবে। কিন্তু বিটুবির ক্ষেত্রে কিন্তু মোটামুটি সে কি করবে, আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে বোঝার চেষ্টা করবে। ওকে, এবং তার আপনার সঙ্গে হয়তো বা নেগোসিয়েশন হবে। তখন কিন্তু আপনার ওই লাইকটা একা তেমন একটা ম্যাটার করবে না। এখানে আপনি হচ্ছে যে তাকে যথেষ্ট ইনফরমেশন দিবেন, এতটুকু ইনফরমেশন দিবেন যেন সে আপনার সঙ্গে জাস্ট কন্ট্যাক্ট করতে আগ্রহী হয়। এতটুকু আপনি যদি প্রফেশনালিজম সেখানে দেখাতে পারেন, ইটস এনাফ। আচ্ছা, খুবই ইম্পর্ট্যান্ট এখন একটা বিষয় আলোচনা আসবে, যে কোনো অবস্থাতে অপ্রাসঙ্গিক কন্টেন্ট দিয়ে ক্যাম্পেইন চালানো যাবে না, কোনো অবস্থাতেই না। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একসময় আমিও করেছি, কিন্তু এটা আসলে করলে সমস্যা। ওকে, এক তো হচ্ছে যে অপ্রাসঙ্গিক বলতে কি, মনে করেন একটা লাইক ক্যাম্পেইন কিভাবে রান করা হয়, একটা ইমেজ দিয়ে রান করা হয়। ওকে, ইমেজের ভিতরে বলা থাকে যে আপনি কি করেন, লাইক করেন, বাই করেন, শেয়ার করেন, ফলো দিয়ে সাথে থাকেন। এই তো মেইনলি তো মোটা দাগে এরকমই করা হয়। তো এইখানে অনেকেই আমরা কি করে থাকি, যে মনে করেন মানুষকে ইমোশনালি হচ্ছে যে অ্যাটাচ করে আমরা মানুষজনকে কি করাই, লাইক করাই। মনে করেন কেউ হয়তো মক্কা মদিনার ছবি দেয়, এটা দেয় সেটা দেয়, যে এমন কোনো কিছু দেয় যেটার কারণে মানুষ মানে এমনিতেই হচ্ছে যে লাইক করতে পছন্দ করে। ওই যে আবার কেউ কেউ আছে না যে আলহামদুলিল্লাহ না বলে যাবেন না, আমিন না বলে যাবেন না। এই যে যে ধরনের কন্টেন্ট আছে, এগুলো তো আসলে কোনো কি না, আপনার হচ্ছে যে কোনো প্রাসঙ্গিক কোনো কিছু না আপনার বিজনেসের জন্য, তাই না? এই জন্য আপনার হচ্ছে যে কোনো অবস্থাতেই ওই ধরনের কন্টেন্ট দেওয়া যাবে না, বরং আপনার যে বিজনেস আপনি যেটা করতে চাচ্ছেন, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে যে মাদার কেয়ার, এখানে আমরা বেবি ফুড নিয়ে আপনার হচ্ছে যে কাজ করব। তো এখানে যে আমরা বেবি ফুড সেল করব, এখানে আমাদের বেবি ফুড হয়তো বা আমি একটা পোস্ট যখন ডিজাইন করব তখন সেখানে বেবি ফুড দিতে পারি, বা বাচ্চাদের ছবি দিতে পারি, বা এই ধরনের কোনো কিছু দিয়ে যেটা আমার বিজনেসের সঙ্গে প্রাসঙ্গিক, এই ধরনের কোনো একটা পোস্ট ডিজাইন করে হচ্ছে আমাকে এই ইয়াটা রান করতে হবে। যেন এমনিতে তো যারা কি করে লাইক সরি আপনার হচ্ছে যে পেজে লাইক করে, তারা তো এমনিতেই আমার জন্য অপ্রাসঙ্গিক। তারপরে যদি আমি পোস্টটাও এমন দেই যেটাও কিনা আমার বিজনেসের সঙ্গে অপ্রাসঙ্গিক, মানে যেখানে আমি নিজেই অপ্রাসঙ্গিক লোককে দাওয়াত দিচ্ছি, এটা তো কখনোই উচিত না, তাই না? এই জন্য কখনোই এই জিনিসটা করা যাবে না, যে আমরা অপ্রাসঙ্গিক কোনো পোস্ট দিয়ে মানুষকে লাইক করাবো। এই জিনিসটা করলে আপনার মনে করেন যে ওই যে বলে না সোনা সোহাগা, এখানে মনে করেন যে আপনার মানে কষ্টের উপরে কষ্ট চলে আসবে। ওকে, মানে হয়তো বা কেউ আপনি যখন বাচ্চাদের একটা ছবি টবি দিবেন, তখন হয়তো বা কেউ কেমন হবে যে সে দেখে আপনার হচ্ছে এটা হয়তো মনে রাখবে, বা হচ্ছে হয়তো বা সে ইন্টারেস্টেড ফিল করেই হয়তো বা এখানে লাইক দিবে। কিন্তু আপনি যখন এটাকে অন্য কোনো পোস্ট দিয়ে এটাকে কি করাবেন, লাইক করাবেন, তখন তো সে কোনোভাবেই এটার সঙ্গে আর কানেক্টেড নেই, কোনোভাবেই নেই। ওকে, 2 নাম্বার স্টেজ, আপনার হচ্ছে যে পেজটা পুরনো, 5-10 হাজারের বেশি মোটামুটি লাইক ফলোয়ার আছে, কিন্তু আপনার এখনও সেল নাই, মানে আপনি হয়তোবা সেল শুরুই করেন নাই, অথবা সেল শুরু করছেন কিন্তু পর্যাপ্ত সেল নাই, মানে আপনি আপনার আশানুরূপ সেল এখনও করতে পারেন নাই, শুরু করতে পারেন নাই, বা হচ্ছে যে আপনি সেরকমভাবে আশানুরূপ কাজ পাচ্ছেন না, মানে রেজাল্ট পাচ্ছেন না, এরকম যদি অবস্থা হয়, তাহলে আপনারা এই পেজ ছেড়ে নতুন পেজ শুরু করেন। একদম সিম্পল। এই পেজের সাথে মায়া জড়ানোর কোনো দরকার নেই, কোনো পেজের সাথে মায়া জড়ানোর কোনো কিছু নাই, যদি কিনা আপনার সব লোক এরকম ফেক ফলোয়ার হয়, ফেক লাইক হয়। নতুন একটা পেজ খুলতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, 5 মিনিটের কাজ, 5 মিনিটও না, 1 মিনিটের কাজ বলতে পারেন। আপনার যেহেতু একটা পেজ অলরেডি আছে, সেইখানে অলরেডি আপনার সব ইনফরমেশনও থাকার কথা, আপনার কভার ফটো থাকার কথা, আপনার হচ্ছে প্রোফাইল ফটো থাকার কথা। তো এখানে আপনি 1 মিনিটেরই কাজ বলতে পারেন, মেইনলি মোটা দাগে বলতে পারেন 1 থেকে 5 মিনিটের কাজ। তা আপনি নতুন একটা পেজে শুরু করবেন এখানে। আর কোনো ভাই আমি তো ভাই এটা নিয়ে 6 মাস পড়ে আছি ভাই, 1 বছর ধরে আমার এই পেজ, পুরন পেজ, ভাই পেজের সাথে আপনার
কোনো সম্পর্ক নাই, মানে ইমোশনালি কোনো কানেকশনের দরকার নেই পেজের সাথে। ওটা আপনার বিজনেসের পারপাসে। তো আপনার বিজনেসের পারপাস যদি সে কী করে, সার্ভ করে, তাহলে আপনি পেজের সাথে আসেন। আর যদি ওই পেজটা আপনার বিজনেসের পারপাস সার্ভ না করে, তাহলে আপনার পেজকে রেখে কী দরকার, তাই না? তো এই জন্য কখনোই ইমোশনালি কানেক্টেড হয়ে যাওয়ার দরকার নেই। আমরা অনেকেই শুধু পেজ না, বিজনেসের সাথে অনেকে হচ্ছে ইমোশনালি কানেক্টেড হয়ে যায়, যে ভাই এটা নিয়ে এতদিন চেষ্টা করলাম, 6 মাস গেল, 1 বছর গেল, এখন বিজনেসটা ছেড়ে দেবো। না ভাই, আপনার যদি বিজনেসটা প্রফিটেবল আপনি করতে না পারেন এবং সামনে যদি আপনি আশা ভরসা না দেখেন, তাহলে বিজনেস আপনি ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার মধ্যেই মঙ্গল। তো ঠিক একইভাবে আপনার হচ্ছে যে এই পেজটাও ছেড়ে দেওয়ার মধ্যেই মঙ্গল, যদি আপনার এরা সবাই ফেক ফলোয়ার বা লাইকার হয়। ওকে, এবং আপনি নতুন একটা পেজ খুলে ফেলেন, কোনো সমস্যা নাই, এবং আপনি অল্প কিছু লাইক ফলোয়ার নিয়ে আসেন, আপনার ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে বেশিরভাগ ফেক ফলোয়ার কিন্তু সেল ভালো, মোটামুটি আপনি এখন সেল করা শুরু করছেন আর কি, মোটামুটি একটা স্টেজে হয়তো বা চলে আসছে, মানে আপনার দৃষ্টিতে। ওকে, তো এই ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, সেটা হলো যে দেখেন, যারা পেজ লাইক করছে তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করেন, এবং ক্যাম্পেইন রান করার সময় ওই কাস্টম অডিয়েন্সকে এক্সক্লুড করে দিন। আপনি যখন কাস্টম অডিয়েন্স আমরা যে তৈরি করি, অডিয়েন্স তৈরি করার সময় বিভিন্ন জায়গা থেকে তো আমরা কি করতে পারি, অডিয়েন্স নিতে পারি। তো তার ভিতরে একটা অডিয়েন্স কিন্তু এরকম তৈরি করা যায়, যারা আপনার পেজকে শুধু লাইক করেছে, লাইক বা ফলো করছে, এই লোকগুলোকে দিয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা অডিয়েন্স তৈরি করা যায়। তো আপনি কি করবেন, আপনার এই পেজের জন্য এই পেজকে শুধু যারা কি করছে, লাইক ফলো করছে, তাদেরকে নিয়ে একটা সম্পূর্ণ সেপারেট একটা কি করবেন, একটা অডিয়েন্স তৈরি করবেন, কাস্টম অডিয়েন্স। তো যখন সেই কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, অডিয়েন্স তৈরি করার পরে যখন আপনি ক্যাম্পেইন রান করতে যাবেন, তখন আপনি কি করবেন, এই কাস্টম অডিয়েন্সটাকে এক্সক্লুড করে দেবেন। আমরা তো ইনক্লুড করি, তো কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরকে এক্সক্লুডও করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই অডিয়েন্সটাকে আগে থেকে এক্সক্লুড করে দিতে হবে, যেন ফেসবুক কি না করে, ওই অডিয়েন্সের উপরে এক্সপেরিমেন্ট না করে। কারণ এখন যেহেতু আমার মার্কেটে কি চলে আসছে, মোটামুটি একটা মানে আমার সেল চলেই আসছে, তো সেহেতু আমার কি করতে হবে, এখানে আমি তো নতুন আর কি নিতে পারতেছি না, হয়তো বা নতুন একটা পেজ নিলে আমার সেখানে আবার নতুন করে অডিয়েন্স নিয়ে আসতে হবে বা কিছু। তো এই জন্য আমাকে কি করতে হবে, ওই অডিয়েন্সে আমার থাকলো, কিন্তু ওই অডিয়েন্সের উপরে আমি ফেসবুককে কি করলাম, এক্সপেরিমেন্ট করতে নিষেধ করে দিলাম। ওকে, মানে ওই অডিয়েন্সের কাছে আমার ফেসবুকের আমার যে অ্যাড, সেই অ্যাডটাকে ডিস্ট্রিবিউট করতে আমি কি করে দিলাম, নিষেধ করে দিলাম। এটাই আমাদের হচ্ছে যে মূলত এই 3 নম্বরের সমাধান, যে আপনার সেল ভালো, আপনি মোটামুটি ভালো পজিশনে চলে আসছেন, এবং আপনার এটা আসলে রিপ্লেস করা দরকার নাই বা প্রয়োজন নাই, বা রিপ্লেস করলে আপনার সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটাই করবেন, আপনি নতুন ওই শুধুমাত্র লাইক ফলোয়ার দিয়ে আপনি কী করবেন, অডিয়েন্স তৈরি করবেন, এবং তাদেরকে আপনি ক্যাম্পেইন রান করার সময় এক্সক্লুড করে দেবেন। আচ্ছা, এরপরে আসছে বেশিরভাগ অর্গানিক ফলোয়ার, সেলও ভালো, মোটামুটি ব্র্যান্ড হয়ে গেছে, আপনাকে আসলে তেমন কিছু করা দরকার নেই। তাহলে আর যদি মনে হয় যে আপনার মোটামুটি অপ্রাসঙ্গিক, যেমন আপনি হয়তো বা একসময় কী করছেন, অনেক বেশি পরিমাণে লাইক ক্যাম্পেইন চালাইছেন, যেমন এখন অনেকেই ব্র্যান্ড আছে, আমি এরকম অনেক ব্র্যান্ড কি বলতে পারবো, যারা কিনা একসময় প্রচুর লাইক ক্যাম্পেইন চালাইছে, প্রচুর, মানে তাদের নিয়মিত লাইক ক্যাম্পেইন চলতো, এখন তাদের লাখ লাখ ফলোয়ার। কিন্তু এই যে লাখ লাখ তাদের যে ফলোয়ার, হয়তো বা তাদের এমনিতেই অর্গানিক ফলোয়ারই আছে অনেক, কিন্তু তারা লাইক ক্যাম্পেইন রান করেই কিন্তু বড় একটা অডিয়েন্স নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের বড় একটা অডিয়েন্স কি আছে, ফেক আছে। তো সেই ফেক যারা আছে তাদেরকে যদি আপনি আসলে কি করতে চান, বের করতে চান, তাহলে 3 নম্বরে আমরা যেটা বললাম এই কাজটাই আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার এটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু যদি মনে হয় যে আপনার বড় একটা অংশই এমন, যে মনে করেন আপনার 1 লাখ ফলোয়ারের মধ্যে 60-70 হাজারই এরকম বা 80,000 এরকম, সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা করলে ভালো। ওকে, কিন্তু যদি মনে হয় যে 50%-এর কম বা কিছু, সেক্ষেত্রে হয়তো আপনি নাও করলেন। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে তো আপনার তো কি থাকবে, মানে তখন তো আপনার কাস্টম অডিয়েন্স আছে, আপনার তো লোকালাইক অডিয়েন্স আছে, তো আপনি তাদের উপরে মূলত কি করবেন, অ্যাড রান করবেন। ওকে, তো লাইক ক্যাম্পেইনের আলোচনা করতে করতে মোটামুটি অনেক সময় চলে গেল। এখানে আমরা আসলে অনেক কিছুই জানতে পারছি, এখন আমরা ছোট করে একটু রিক্যাপ করি।
যে আমাদের কিন্তু যখন আমরা কি করি ফেসবুক পেজে কি করি আপনার হচ্ছে যে লাইক ক্যাম্পেইন রান করি, তখন আমাদের যে ফেক অডিয়েন্সগুলো আসে মেটা কি করে প্রথমেই যখন আমরা অ্যাড রান করি তখন তাদের কাছে আমাদের অ্যাডগুলোকে আসলে আগে ডিস্ট্রিবিউট করে। যখন তাদের কাছে আগে অ্যাড ডিস্ট্রিবিউট করে, তারা যেহেতু আমাদের পণ্য বা সেবার ব্যাপারে তারা আগ্রহী না, বা তারা এটার সঙ্গে ইন্টারেস্টেড না, বা তারা হচ্ছে যে এটার ব্যাপারে আগে থেকে জানে না, বা তারা কিন্তু আগ্রহী না, সেহেতু ওইখানে যে আমাদের ডলার কস্টিং যা যায় বা এক্সপেরিমেন্টাল যে খরচটা যায় সেটা কিন্তু আমাদের পুরোটাই জলে যায়, কারণ তারা আসলেই কি না আমাদের পটেনশিয়াল অডিয়েন্সই না। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ফেসবুক পেজ যে ফলোয়ার আমরা যে নিয়ে আসি সেগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত। সেক্ষেত্রে আমাদের কয়েকটা স্টেজে আমরা জিনিসগুলোকে ভাগ করলাম, যে যদি আপনার পেজ একেবারে নতুন হয় সেক্ষেত্রে তো আপনি 10-12 শো নিতে পারেন, 1000-1200 নিতে পারেন। আর যদি আপনার এটা কি হয় একটু পুরনো হয় বা কিন্তু সেল টেল নেই, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ নতুন নেবেন। আর এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট যে অপ্রাসঙ্গিক যে ফলোয়ার আছে, অপ্রাসঙ্গিক ফলোয়ার এর ক্ষেত্রেও কিন্তু আপনাকে নতুন পেজ নিতে হবে। ওকে, অপ্রাসঙ্গিক ফলোয়ার দিয়ে আপনার বিজনেস শুরু করাটা ঠিক হবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা কি যাবে, আপনার হচ্ছে যে খরচ যাবে। সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু ধরে নেবে যে ওই লোকগুলো যেহেতু আপনার পোস্টে কিন্তু যারা হচ্ছে যে কী করে আপনার অপ্রাসঙ্গিক ফলোয়ার, মানে মনে করেন একটু আগে যেটা আমি উদাহরণ দিলাম যে আপনার লিগাল নলেজ তারা নিতে আসছে, তো তারা কিন্তু কি করে আপনার এখানে কমেন্ট করে, লাইক করে, তো তারা মোর এঙ্গেজড। একজন মানুষ শুধুমাত্র আপনার এখানে ফলো করছে, তারা যতটুকু এঙ্গেজ, যে আপনার এখানে লাইক করছে বা হচ্ছে কমেন্ট করছে বা শেয়ার করছে, তারা কিন্তু মোর এঙ্গেজড। তো তখন কিন্তু ফেসবুক আরও কি করে, মানে খুব ভালোভাবে তাদের কাছে আরও তাদের উপর এক্সপেরিমেন্ট করে, তখন কিন্তু আপনার খরচটা আরও বেড়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনি অপ্রাসঙ্গিক কোনো ফলোয়ার দিয়ে আপনি বিজনেস শুরু করবেন না। হ্যাঁ, হতে পারে আপনি অনেক দিন যাবৎ বিজনেস করতেছেন, হয়তো বা আপনি ভালোভাবে করতেছেন না, কিন্তু প্রোডাক্ট আপনার একই। মনে করেন আপনি বই বিক্রি করেন, অনেক দিন যাবৎ আপনি হয়তো বা বই নিয়ে কথাবার্তা বলতেছেন, আপনি হয়তো বা সেল করতেছেন, কিন্তু সেভাবে করতেছেন না, এখন সেটাকে খুব ভালোভাবে শুরু করতেছেন। সেক্ষেত্রে আপনার যদি একটা অডিয়েন্স তৈরি থাকে আগে থেকে, সেটা খুবই ভালো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এমন না যে আপনি নতুন বিজনেস শুরু করছেন তার মানে নতুন পেজ, আমি কিন্তু এটা বলি নাই। আপনার অপ্রাসঙ্গিক যদি কি থাকে ফলোয়ার থাকে, যেমন আপনি হয়তো বা কী করেন, মোবাইল বিক্রি করেন, বা আপনার হচ্ছে একটা মোবাইলের দোকান আছে, আপনার একটা মোবাইলের দোকান আছে, আপনি হয়তো বা মোবাইল সম্পর্কিত বিভিন্ন জিনিস সেখানে আপডেট দেন, এবং হচ্ছে যে মোবাইলের প্রাইসিং বলেন, বা সেখান থেকে আপনি কিছু কিছু মাঝে মধ্যে অ্যাড দেন, এবং সেই সেই মাধ্যমে আপনার কি হয়েছে, মনে করেন 10-12 হাজার ফলোয়ার আপনার অর্গানিকলি তৈরি হয়েছে। তো আপনি যখন ওই পেজে কী করবেন আবার অ্যাড রান করবেন, তখন কিন্তু সেটা আপনার হিতে বিপরীত হবে না। সেখানে কিন্তু আপনার হিডেন কস্ট কম থাকবে, কারণ তারা সবাই আপনার প্রাসঙ্গিক এবং হচ্ছে যে আপনার ইন্টারেস্টেড অডিয়েন্স। তো এটা কিন্তু কোনো সমস্যা না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের অন্যান্য আর যে বিষয়গুলো আমরা যে একটা ধাপে দিলাম, সেটা হলো যে আপনার যদি অডিয়েন্স ভালো নাও থাকে কিন্তু আপনার যদি সেল ভালো থাকে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার লাইক ফলোয়ার দিয়ে একটা অডিয়েন্স তৈরি করতে হবে, সেগুলোকে ক্যাম্পেইন রান করার সময় এক্সক্লুড করে দিতে হবে। ওকে, আর যদি আপনার সব কিছুই মোটামুটি ভালো চলে, আপনার ভালো ব্র্যান্ড হয়ে গেছে, সেক্ষেত্রে তেমন একটা কিছু না করলেও চলবে। এই হলো মোটামুটি আমাদের হচ্ছে যে লাইক ক্যাম্পেইনের আলোচনা। এখন আমরা যাব একেবারে আমাদের সেল ক্যাম্পেইন বা হচ্ছে যে আমাদের মেইন আলোচনায় চলে যাব। মানে মেইন আলোচনা, এতক্ষণ যে মেইন আলোচনা না তা কিন্তু না, এটাও মেইন আলোচনা, কিন্তু আমাদের হচ্ছে যে মেইন ক্যাম্পেইনে যাব। ওকে, এখন আমরা যাবো মেইন ক্যাম্পেইন। এতক্ষণ তো আমরা জাস্ট লাইক ক্যাম্পেইনে ছিলাম যখন আমরা মাত্র বিজনেস স্টার্ট করছি, কিন্তু এখন আমরা যাব হচ্ছে যে আমাদের বিজনেস শুরু করতে যাব।